সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো তো, গেজেট পাবলিশড হয়েছে, শুধু ফর্ম ফিল আপ হয়নি। তাও আমরা শুরু করছি প্রিপারেশন। পিএসসি আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হলো অফিসিয়ালি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে পিএসসি পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু নর্মালি এসএসসির মতো নয়, বা তোমরা যেটা মাদ্রাসা সার্ভিস দিলে তার মতো নয়। পিএসসি মানে প্রিপারেশন একটু মানে স্ট্যান্ডার্ড লেভেলে করতে হয়, ঠিক আছে, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে আমরা ওই স্ট্যান্ডার্ডিটি নিরিখে আমরা চেষ্টা করছি ইন ডেপথে প্রিপারেশনটা তোমাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে। এবং টাইমটা যেহেতু আমরা হাতে অনেকটা পাচ্ছি, আমরা সিলেবাসটা ধরে ধরে করে পড়াবো, ঠিক আছে। তিনজন রয়েছে তোমাদের। তো সেক্ষেত্রে আমি রয়েছি তোমাদের বটানির জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র যে আমি বটানি পড়াবো তা নয়, তোমরা জানো মানে তোমাদের যে আমি যে শুধুমাত্র বটানি পড়াবো তা নয়, বাকি স্যার ম্যাডামরাও বটানির কিছু পার্ট পড়াবেন, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো রুটিনে, বা তোমাদের একটু পরেই আমি রুটিনটা দেখাবো আবার। আজকে জয়েন তোমরা হয়েছো প্রায় 10 জন মতন, ঠিক আছে। আরো সংখ্যা বাড়লে ভালো হতো, কারণ অনেকেই রয়েছে যারা হয়তো লাইভ ক্লাস করতে পারছে না, তারা রেকর্ডেড ক্লাস দেখবে। তো তবুও তোমাদেরকে বলে রাখি, যারা পরে রেকর্ডেড ক্লাস দেখবে বা যারা তোমরা লাইভ ক্লাস করছো, তোমাদেরকে বলে রাখি তোমরা সবসময় চেষ্টা করবে যে ক্লাসগুলো লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। কেন না, তাতে দেখবে তোমাদের যে কনসেপ্ট গুলো তৈরি হবে লাইভ ক্লাসে, বা তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে তুমি সঙ্গে সঙ্গে ইন্টারেক্ট করে তোমার কোয়ারি গুলো তুমি জেনে নিতে পারো। আর এই ভিডিওগুলো যখন তুমি রেকর্ডেড দেখবে তখন দেখবে তোমার অনেক সমস্যা চলে আসবে। ধরো তুমি টাইম পাবে না, বা তুমি ভুলে যাবে, বা তুমি হচ্ছে কি ব্যস্ততার মধ্যে থাকবে, তাহলে আলটিমেট তোমার ওই ভিডিওগুলো আর দেখা হবে না, তাই না? তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করে তোমরা ক্লাস করার জন্য। তো আমরা আজকে দেখো ফার্স্ট ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, দ্য সায়েন্স অফ লাইফ, ডেফিনেশন অফ লাইফ, এবং অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ লাইফ অন দ্য আর্থ। এর শুধুমাত্র আমরা ওভারভিউ দেখবো, কারণ সিলেবাসে বলা রয়েছে শুধুমাত্র ওভারভিউ। আমরা আজকে এই প্রসঙ্গটাকে দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি এখানে ক্লাস রুটিনের ব্যাপারে। তোমরা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো, বা দেখছো, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই 3 দিন তোমাদের লাইভ ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। তো এই 3 দিনের মধ্যে যা যা পড়ানো হবে, রবিবার তোমাদের মক টেস্ট থাকবে। মানে আজকে ধরো আমি যা পড়াবো, ঠিক আছে, বা তোমাদের বৃহস্পতিবার দিন যা পড়ানো হবে, শনিবার দিন যা পড়ানো হবে, সেটা তোমাদের রবিবার তোমরা পেয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এইভাবেই এই সিস্টেমেই চলবে। ওকে, এই সিস্টেমেই চলবে। এবার অনেকে তোমরা বলছিলে যে স্যার এই 7টা থেকে 10টা পর্যন্ত কোনো কোনো দিন হয়তো নাও হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি যে এই লিঙ্কটা কিন্তু ওপেন থাকবে, মক টেস্টের লিঙ্কটা ওপেন থাকবে। তোমরা চেষ্টা করবে ওই দিনকে দিয়ে দেওয়ার জন্য, কারণ দেখতেই পাচ্ছ সারাদিন সময় পাচ্ছ তোমরা। আর যদি কেউ তোমার সময় না পাও, তাহলে পরে তোমরা সাবমিট করলেও হবে, লিঙ্ক কিন্তু ওপেন থাকবে। আচ্ছা, আর আর একটা জিনিস, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি আমি, তোমরা যেমন ভাবে আজকে ক্লাসের আগে পিডিএফ নোটস পেয়ে গেছো, তাই না? পিডিএফ নোটটা আমরা দুটো ভার্সানেই দিয়েছি, তাই না? তোমাদের ইংলিশেও দেওয়া রয়েছে আর বেঙ্গলিতেও দেওয়া রয়েছে। কেন? এই যে প্রথমে শুরুতেই বললাম, কারণ তোমরা ইংলিশে একটু ভয় পাও অনেকে। তো সেই ভীতি কাটানোর জন্য তোমাদেরকে ইংলিশ বেঙ্গলিটাও দেওয়া হয়েছে। ক্লাসের পরে যেটা পড়ানো হবে তার পিডিএফটা আমি ক্লাসের পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। সেটার নাম হচ্ছে ক্লাস নোটস, ঠিক আছে। আর আগে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে পিডিএফ নোটস। এবার এই ক্লাসে রেকর্ডেড চলছে, তোমরা দেখতে পেলে আমি প্রথমে ওবিএস স্টার্ট করলাম। তো আর এতে রেকর্ডেড যে ভিডিওটা হচ্ছে সেটা ক্লাসের পরে আপলোড করে তোমাদের ইউটিউব প্রাইভেটের মাধ্যমে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো দুটো গ্রুপে। মানে এই যে পিডিএফ নোটস, ক্লাস নোটস, রেকর্ডেড ভিডিও, এটা দুটো গ্রুপেই থাকবে। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও থাকবে, টেলিগ্রাম গ্রুপেও থাকবে, দুটো গ্রুপেই থাকবে। যার যেটা সুবিধা হবে সেখান থেকে সে ইউটিলাইজ করবে। কেন করা হলো দুটো গ্রুপ, অনেকের মনে প্রশ্ন হতে পারে। না, দুটো গ্রুপ করার কারণ হচ্ছে, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে হোয়াটসঅ্যাপে অনেকদিন পিডিএফ গুলো থাকলে সেগুলো দেখবে ওপেন হতে চায় না। তো এই জন্য আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি, যাতে তোমরা ইন ফিউচার সেগুলোকে তোমরা খুলে পড়াশোনা করতে পারো, বা সেগুলোকে তোমরা দেখতে পারো। এই জন্য আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। যারা এখনো জয়েন করোনি, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, এবার এই সিস্টেমে হচ্ছে ক্লাস চলছে।
আচ্ছা, এবার হচ্ছে তোমার দেখো যে কি কি সিলেবাস রয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে স্যার, লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের টিচার হতে গেলে তিনটে সাবজেক্ট পড়তে হয়, বোটানি, জুলজি, ফিজিওলজি। তো এখানে আপনি আমাদেরকে বোটানি বললেন, দিয়ে বোটানি কোর্সে পড়াচ্ছেন, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে পিএসসি এজ এ বোটানি, জুলজি বা ফিজিওলজি আলাদা আলাদা ভাবে টিচার রিক্রুটমেন্ট করে। তো সেক্ষেত্রে তোমরা যারা বোটানিতে রয়েছো তোমাদের শুধুমাত্র বোটানি পড়তে হবে। ঠিক আছে? এবার দেখো পরীক্ষার সিস্টেমটা কি রয়েছে। এখানে পরীক্ষার সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল ফুল মার্কস হচ্ছে তোমার 100 মার্কস। ঠিক আছে? এবং এখানে 100টা তোমার এমসিকিউ থাকবে। এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? কোনো লিখিত পরীক্ষা হবে না, মানে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে না, এখানে থাকবে এমসিকিউ কোশ্চেন। এবং কোশ্চেন গুলো হচ্ছে কি তোমার, এখন ধরে রাখো ইংলিশ, যদি পরে নোটিফিকেশনে বলে যে বোথ ল্যাঙ্গুয়েজে হবে তখন আমরা বেঙ্গলিটাও তোমরা বলবো আর কি। এখন না বলাটাই ভালো, কারণ দেখা গেল এখন আমি বলে দিলাম, পরে দেখা গেল তোমার শুধু ইংলিশেই থাকলো, তখন তোমরা আবার আমাকেই আবার বকাবকি শুরু করবে। তো সেক্ষেত্রে তোমরা আপাতত ধরে রাখো ইংলিশেই কোশ্চেন থাকবে, পরে যদি বেঙ্গলি এড হয় তাহলে সবার পক্ষে ভালো। আর এখানে টাইম থাকছে কত, তোমাদের এক্সামের টাইম দেখো 1 ঘন্টা 30 মিনিট। দেখো সিলেবাসটা শুধুমাত্র টাইটেল গুলো তুলে দিয়েছে, কিন্তু সিলেবাস হচ্ছে কি অনেক বড়। মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই 4-5টা স্লাইডে সিলেবাস হয়ে গেছে, কিন্তু সিলেবাসটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। যারা তোমরা হেডিং দেখে মনে করছো যে এটা ছোট সিলেবাস, কিন্তু এর ভিতরে যদি তোমরা স্টাডি করো তাহলে অনেকটাই বড় হবে। দেখো যেমন দেখো আজকে যে পিডিএফটা পাঠানো হয়েছে তোমরা দেখতে পেয়েছো যে এখানে ডেফিনেশন অফ লাইফ, অরিজিন এন্ড ইভলিউশন অফ লাইফ, এখানে তোমরা দেখতে পাচ্ছ কত পৃষ্ঠা হয়েছে গো, ইংলিশ নোটে কত পেজ হয়েছে পিডিএফ নোটটা, সেটা আবার শর্টে বানানো হয়েছে বলে কত পেজ হয়েছে, যা তোমরা কি 15। শুনতে পাচ্ছ? আচ্ছা, 15 পেজ হয়েছে। তাহলে ভাবতে পারছো, তাহলে এখানে এই যে বলে দিয়েছে যে অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ লাইফ, মানে এর মধ্যে তোমার সব পড়ে যাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি তার মডার্ন ইভলিউশন, বা তোমার হচ্ছে কি যে এনসিয়েন্ট যে ইভলিউশন নিয়ে যারা ডিসকভারি করেছিল, এই সমস্ত জিনিসগুলো রয়েছে এবং পরীক্ষায়ও আসে। তো সেগুলো কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। তো ওতে হচ্ছে কি সিলেবাস বলতে গেলে হিউজ সিলেবাস রয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে মডিউল, 10টার মডিউল রয়েছে তোমাদের বোটানিতে। প্রত্যেকটা মডিউলের একটা হেডিং দেওয়া রয়েছে, দেখো মডিউল 1-এ রয়েছে দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স। ঠিক আছে? গেটওয়ে অফ লাইফ সায়েন্স, তাতে কি রয়েছে দেখো, না দ্য সায়েন্স অফ লাইফ। ঠিক আছে? এখানে তোমাদের লাইফের ডেফিনেশন, তার সঙ্গে তোমাদের অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ লাইফ অন আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীতে কিভাবে লাইফ অরিজিন হয়েছে এবং কিভাবে ইভলিউশন ঘটেছে তার ওভারভিউটা আমাদেরকে জানতে হবে। সেই সঙ্গে দেখো আর কি জানতে হবে, না তোমার এখানে রয়েছে মেনলি তোমার হচ্ছে দেখো কিছু বেসিক টেকনোলজি যেগুলো আমাদের বোটানি স্টাডির ক্ষেত্রে বা স্টাডির সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে। হ্যাঁ, যেমন তোমার হচ্ছে কি সিম্পল কম্পাউন্ড এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি, তারপর তোমার হচ্ছে কি এখানে সেন্ট্রিফিউগেশন, কলোরিমেট্রি, ঠিক আছে, বা ট্রেসার টেকনিক্স, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি তোমার রয়েছে কার সঙ্গে, না এই তোমার হচ্ছে এই মডিউল 1-এর সঙ্গে রয়েছে। তারপরে দেখো এখানে এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টটা, ভাবো এখানে কি কি না পড়তে হবে, এখানে সব জিনিস পড়তে হবে। দেখো সেল স্ট্রাকচার ফাংশন বলে দিয়েছে, মানে আমাদেরকে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল পড়তে হবে, সেল মেমব্রেন, সেল ওয়াল, তারপর হচ্ছে সমস্ত কোষীয় অঙ্গাণু যা যা রয়েছে, সমস্ত কোষীয় অঙ্গাণু স্ট্রাকচার, তাদের ফাংশন, এগুলো সমস্ত কিন্তু পড়তে হবে। কি বলা, বুঝতে পারলে? এটা তোমাদের এই তিনটে মিলিয়ে তোমাদের মডিউল 1 সিলেবাস রয়েছে। এবার দেখো মডিউল 2-তে কি রয়েছে দেখো, না মডিউল 2-তে রয়েছে দেখো সেল বায়োলজি এবং জেনেটিক্স। তো দেখো প্রথমে যেটা রয়েছে তোমাদের ক্রোমোজোমের মরফোলজি জানতে হবে। একটা ক্রোমোজোম তার কি কি নিয়ে গঠিত হয় সেটা নিয়ে জানতে হবে। ক্রোমোজোমের দেখো দুটো পার্ট ভাগ থাকে তোমরা জানো, একটা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। তো সেক্ষেত্রে এদের সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, তারপরে দেখো ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন বলে দুটো পোর্শন থাকে, তোমরা জানো যে একটা ক্রোমোজোমে দুটো অংশ থাকে, একটা ইউক্রোমাটিন আর একটা হেটারোক্রোমাটিন, তার ডিফারেন্স জানতে হবে। সেই সঙ্গে দেখো বেসিক মেথডস অফ ক্রোমোজোম স্টাডি, ঠিক আছে, কিভাবে আমরা ক্রোমোজোম স্টাডি করতে পারি, তার কি কি মেথডস রয়েছে ক্রোমোজোম স্টাডির ক্ষেত্রে, সেগুলো রয়েছে। জিনের জিন কনসেপ্ট, তাই না? জিন কনসেপ্ট আগে ছিল না, তোমরা জানো, অনেক পরে এসছে। তোমার সেই জিন কনসেপ্ট সম্বন্ধে পড়তে হবে আমাদেরকে। এবং দেখো তোমাদেরকে ফিজিক্যাল স্ট্রাকচার এবং কেমিক্যাল স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড, তার আন্ডারে এই নিউক্লিক অ্যাসিড মানে তোমরা জানো ডিএনএ আরএনএ, তাহলে ডিএনএ এবং আরএনএ এর ফিজিক্যাল স্ট্রাকচার এবং কেমিক্যাল স্ট্রাকচার দুটোই পড়তে হবে। এবং দেখো আরো রয়েছে দেখো এখানে
সেল সাইকেল, সেল ডিভিশন, সেল ডিভিশনের মধ্যে তোমাকে পড়তে হবে কি কি না মাইটোসিস এবং মিয়োসিস। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পোর্শনে রয়েছে দেখো মেন্ডেলস ল এন্ড এক্সপেরিমেন্টস অফ হেরিডিটি। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো যে স্যার আপনি আপনি তো হচ্ছে কি এর আগেও আমরা একটা ভিডিও দেখেছি, তাতে আপনি সিলেবাস মেনশন করেছিলেন। তো এখানে দেখো স্পেশালি এই কারণে বলা হচ্ছে কারণ তোমাদেরকে আগে সিলেবাস বুঝতে হবে যে কি রয়েছে, তাই না? তোমার তোমাকে হচ্ছে কি কোনো কাজ করতে গেলে যেমন আগে আমাকে কি করতে হয়, একটা চক আউট করে নিতে হয়, বা একটা আছে কি তোমার ফ্রেমওয়ার্ক তৈরি করে নিতে হয় কি কোন প্রসেসে করলে কাজটা আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। ঠিক একইভাবে কোনো পরীক্ষা দিতে গেলে আগে তোমাকে সিলেবাসটাকে বারবার করে পড়তে হবে যে কি সেখানে মেনশন রয়েছে। কারণ সিলেবাস হচ্ছে কি তোমার ধরে কোশ্চেন গুলো হচ্ছে সেট আপ হয়। তো সেক্ষেত্রে সিলেবাসটা আগে জানা জরুরি রয়েছে, কারণ সিলেবাস না জানলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না যে তোমাকে কত দূর পড়তে হবে কি পড়তে হবে। কারণ তোমরা জানো লাইফ সায়েন্সের সিলেবাস মানে সমুদ্র, তাই না? এই বিষয়ে তোমাদের নিশ্চয় নলেজ রয়েছে, যে আমি যেটা বলছি এটা তোমরাও একমত যে লাইফ সায়েন্সের সিলেবাস মানে হচ্ছে কি মহাসমুদ্র। তো সেখান থেকে পার্টিকুলার যে পোর্শন গুলো রয়েছে সেখান থেকে আমাদেরকে বেছে বেছে পড়াতে হবে বা তোমাদেরকেও পড়তে হবে। কারণ যদি তুমি সব একই সঙ্গে যদি সব জিনিস পড়তে যাও তাহলে সেক্ষেত্রে তুমি কোনোভাবেই উদ্ধার করতে পারবে না। হুম। বাবা স্ক্রিন হচ্ছে কি তোমার, আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি দুটো ডিভাইসে জয়েন করেছি, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। তাপস, তুমি বাবা একটু লেফট করে আবার জয়েন করো, দেখবে ঠিক হয়ে যাবে। দেখো, এবার বলছে দেখো তাহলে এখানে মেন্ডেলস ল এন্ড এক্সপেরিমেন্টস অফ হেরিডিটি। ঠিক আছে, অর্থাৎ মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট রয়েছে সেটা তোমাদেরকে পড়তে হবে। লিঙ্কেজ এবং ক্রসিং ওভার এটা পড়তে হবে। সেই সঙ্গে পড়তে হবে দেখো কনসেপ্ট অফ মিউটেশন এন্ড মিউটাজেন্স। ঠিক আছে, অর্থাৎ কিভাবে মিউটেশন হয় এবং মিউটেশন কিভাবে মিউটেশনের সাহায্য করে মানে মিউটেশন করে থাকে সেগুলো পড়তে হবে। এবং শুধুমাত্র পলিপ্লয়েডি, ঠিক আছে, আরো তোমরা জানো এনিপ্লয়েডি ইপ্লয়েডি রয়েছে, শুধুমাত্র এখানে পলিপ্লয়েডিটা রয়েছে, আমাদের পলিপ্লয়েডিটা পড়তে হবে। চলো এবার দেখো মডিউল থ্রিতে কি রয়েছে দেখো পিএইচ, বাফার, ওয়াটার এন্ড বায়োমলিকুলস। ঠিক আছে, এখানে তোমাকে নর্মালি পিএইচ কাকে বলে তার সম্বন্ধে জানতে হবে। পিএইচ স্কেল বলতে কি বুঝি আমরা, জাস্টিফিকেশন ফর পিএইচ ভ্যালু G7। ঠিক আছে, একটা কেন কখন পিএইচ ভ্যালু 7 হয়। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে কি তোমার বাফার কাকে, সিস্টেম বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, কনসেপ্ট অফ বাফার, বাফারের টাইপস কি কি রয়েছে এই সম্বন্ধে পড়তে হবে। এবং তার সঙ্গে দেখো এখানে তোমাকে ডাইভার্সিফিকেশন ইন স্ট্রাকচারস অফ ডিফারেন্ট কার্বোহাইড্রেটস, যেমন তোমার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড সম্বন্ধে পড়তে হবে। এবং তার সঙ্গে তোমাকে পড়তে হবে দেখো রিডিউসিং সুগার আর হচ্ছে নন রিডিউসিং সুগার, তাই না? রিডিউসিং সুগার আর হচ্ছে নন রিডিউসিং সুগার, এই কনসেপ্টটাও তোমাকে জানতে হবে। দেখো মেনশন করে দিয়েছে, যে যে জিনিসগুলো মেনশন করেছে আমরা সেই জিনিসগুলোই পার্টিকুলারলি পড়বো। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে রয়েছে কনসেপ্ট অফ স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাসপেক্টস অ্যান্ড বেসিক ক্লাসিফিকেশন অফ প্রোটিন, লিপিড, টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ভিটামিনস। দেখো তাহলে তোমার প্রোটিন আর লিপিডের হচ্ছে কি স্ট্রাকচার জানতে হবে, ফাংশন জানতে হবে, এবং তাদের বেসিক কি ক্লাসিফিকেশন সেটা করতে হবে। সেই সঙ্গে কি জানতে হবে দেখো ভিটামিনের ক্ষেত্রে তার টাইপস কি কি রয়েছে, তার ক্লাসিফিকেশন কি কি রয়েছে। ঠিক আছে, এটা আছে তোমার মডিউল 3 কমপ্লিট হয়ে গেল। তাহলে মডিউল 3তে আমরা এই জিনিসগুলো পড়বো। ঠিক আছে। আচ্ছা, সেই সঙ্গে দেখো মডিউল 4 যেটা রয়েছে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজিতে তোমাকে কি পড়তে হবে দেখো, না প্ল্যান্ট ফিজিওলজিতে তোমাকে পড়তে হবে যে ইমবাইবেশন, ডিফিউশন, অসমোসিস, প্লাজমোলাইসিস, অ্যাসেন্ড অফ শেপ, ট্রান্সলোকেশন অফ সলিউটস, কিভাবে সলিউট ট্রান্সলোকেশন হয় প্ল্যান্টের ক্ষেত্রে, টাইপস অফ ট্রান্সপিরেশন, ঠিক আছে, ট্রান্সপিরেশনের টাইপ, মেকানিজমস অফ স্টোমাটাল রেসপিরেশন। ঠিক আছে, তারপরে দেখো টাইপস অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এলিমেন্ট রিকোয়ার্ড বাই প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টের যে গ্রোথের জন্য ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যে ইউটিলাইজ করে বা রিকোয়ার করে, তো তার টাইপগুলো কি কি সেগুলো সম্বন্ধে পড়তে হবে। এবং দেখো নেক্সট রয়েছে দেখো ফেজেস অ্যান্ড ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ। প্রিকারসার হিসাবে তোমাকে স্ট্রাকচারাল এবং ফিজিওলজিক্যাল রোল পড়তে হবে কার কার, অক্সিন, জিব্বেরেলিনস, সাইটোকাইনস, এবং হচ্ছে তোমার সাইটোকাইনিনস, ইথিলিন এবং অ্যাসপিসিক অ্যাসিড, যেটাকে আমরা এডিএ বলি। তাহলে এদের কি পড়তে হবে না এদের স্ট্রাকচার জানতে হবে, এদের ফিজিওলজিক্যাল রোল কি রয়েছে, এরা কিভাবে তোমার হচ্ছে কি প্ল্যান্টের গ্রোথ হরমোন হিসাবে কাজ করছে, তাহলে সেটা আমাদেরকে জানতে হবে। এবং দেখো তার সঙ্গে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে দেখো কনসেপ্ট অফ ফটোপিরিয়ডিজম অ্যান্ড ভার্নালাইজেশন। খুবই, তোমরা জানো যে বোটানির খুবই মানে কি কনসেপ্ট এগুলোতে রয়েছে, ফটোপিরিয়ডিজম এবং ভার্নালাইজেশন। এবং সেই সঙ্গে দেখো
ফাইটোক্রোমের ক্ষেত্রে বলছে ফিজিক্যাল এবং কেমিক্যাল নেচার কি, এবং মেকানিজমস অফ সিড ডরমেন্সি এন্ড জার্মিনেশন। ঠিক আছে, অর্থাৎ সিড ডরমেন্সি তোমরা জানো বীজ সুপ্ত অবস্থায় থাকে, তার কি মেকানিজমস রয়েছে সিড ডরমেন্সি মেনটেন করার জন্য, এবং সেই ডরমেন্সি ওভারকাম হয়ে কিভাবে জার্মিনেশন হয় সেটাও আমাদেরকে পড়তে হবে। এটা হয়ে গেল দেখো প্ল্যান্ট ফিজিওলজি, তাই না? এই এই জিনিসগুলো আমাদেরকে প্ল্যান্ট ফিজিওলজিতে পড়তে হবে। মডিউল 5-এ রয়েছে দেখো বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে কি রয়েছে তোমাদের? না দেখো এনজাইমস এর মধ্যে রয়েছে, দেখো এনজাইমের পুরো জিনিসটাই পড়তে হবে, তার ডেফিনেশন, বেসিক আর্কিটেকচার কেমন হয়, একটা এনজাইমের স্ট্রাকচার কেমন হয়, তার মধ্যে হলো এনজাইম, অ্যাপো এনজাইম, কো এনজাইম, কোফ্যাক্টর, এগুলো সম্বন্ধে পড়তে হবে। প্রপার্টিস কি রয়েছে এনজাইমের সেটা পড়তে হবে। নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, ঠিক আছে, ছটা মেজর ক্লাস রয়েছে তোমরা জানো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি কি ক্লাসিফিকেশন রয়েছে। হ্যাঁ, সেই সঙ্গে আমাদের কনসেপ্ট অফ এনজাইম অ্যাকশন, কিভাবে এনজাইম অ্যাকশন হচ্ছে সেই কনসেপ্ট সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা থাকলো কি মডিউল 5-এ বায়োকেমিস্ট্রিতে তোমার হচ্ছে কি ফার্স্ট ইউনিট। সেই সঙ্গে দেখো তোমাদের রেসপিরেশনও পড়তে হবে। রেসপিরেশনে দেখো এরোবিক রেসপিরেশন, এনারোবিক রেসপিরেশন, মেটাবলিক পাথওয়ে, ঠিক আছে, সেই সঙ্গে গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ কার্বক্সিলেশন ও পাইরুভিক অ্যাসিড, টিসিএ সাইকেল, সেই সঙ্গে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এবং দেখো অক্সিডেটিভ ফসফোরিলেশন, এবং কনসেপ্ট অফ আরকিউ, তাই না? কনসেপ্ট অফ আরকিউ, আরকিউ কাকে বলে? রেসপিরেটরি কোশ্চেন্ট। রেসপিরেটরি কোশ্চেন, তাই না? সেই রেসপিরেটরি কোশ্চেন বা আরকিউ সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। আর কি রয়েছে দেখো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের ক্ষেত্রেও দেখো ডেফিনেশন, মেজর ফটোসিনথেটিক কি কি পিগমেন্ট রয়েছে, এবং তার সঙ্গে দেখো কনসেপ্ট অফ স্পেকট্রাম অফ ভিজিবল লাইট, ঠিক আছে, একটা ভিজিবল লাইটের যে মেজর স্পেকট্রা গুলো কি রয়েছে, হিল রিয়াকশন, এবং তার সঙ্গে দেখো লাইট ডিপেন্ডেন্ট এবং লাইট ইন্ডিপেন্ডেন্ট যে রিয়াকশন হয়, এবং জেড স্কিম অফ দ্য লাইট রিয়াকশন, তাই না, বায়োসিনথেটিক রিয়াকশন। হ্যাঁ, এবং হচ্ছে দেখো তোমাকে C2, C3, C4 এবং আচ্ছা কেমটা দেয়নি, ঠিক আছে, তাহলে C2, C3 এবং C4 সাইকেল সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। এটা চলে গেল মডিউল 5। মডিউল 6-এ রয়েছে দেখো মলিকুলার বায়োলজি এবং হচ্ছে প্ল্যান্ট বায়োটেকনোলজি, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, আচ্ছা বায়োটেকনোলজিতে একটু মনে হয় স্পেলিং ভুল রয়েছে, যাই হোক এটা হচ্ছে বায়োটেকনোলজি হতো, TECH। তো দেখো, তো এখানে মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজিতে তোমাদের জিন স্ট্রাকচার এবং ফাংশন, জেনেটিক কোড বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, কনসেপ্ট অফ ডিএনএ রেপ্লিকেশন, কনসেপ্ট অফ প্রোটিন সিনথেসিস, এই সম্বন্ধে পড়তে হবে। এবং তার সঙ্গে দেখো রয়েছে তোমাদের আউটলাইন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে, তার প্রিলিমিনারি কনসেপ্ট অফ দ্য ভেক্টরস, প্লাজমিড, রেস্ট্রিকশন এনজাইমস, ডিএনএ এবং সিডিএনএ লাইব্রেরি, আর নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সিং এন্ড পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছ একটু অ্যাডভান্স লেভেলের টেকনিক গুলো সম্বন্ধে রয়েছে, এগুলো সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। এবং সেই সঙ্গে আর কি রয়েছে দেখো ডেফিনেশন এন্ড এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন অফ প্ল্যান্ট বায়োটেকনোলজি, ঠিক আছে, অর্থাৎ এখন বায়োটেকনোলজিটাকে কাজে লাগিয়ে আমরা এগ্রিকালচার ফিল্ডে অনেক কিছু কাজ করেছি, তাই না, অনেক কিছু নতুন নতুন আমরা প্ল্যান্ট তোমার হচ্ছে কি তোমার এখন খাদ্যের চাহিদাটাকে মেটানোর জন্য আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছি, তাই না? তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা বায়োটেকনোলজিটাকে কাজে লাগিয়ে এগ্রিকালচার অ্যাপ্লিকেশনটাকে বাড়াতে পারি সেই সম্বন্ধে পড়তে হবে। প্ল্যান্ট টিস্যু কালচার রয়েছে, দেখো টিস্যু কালচার যেটা তোমাদের রয়েছে পড়তে হবে। এবং দেখো তোমাদেরকে পড়তে হবে এই যে টোটিপোটেন্সি, এবং সেই সঙ্গে পড়তে হবে বেসিক কনসেপ্ট এন্ড অবজেক্টিভস অফ দ্য ক্লোনাল অ্যান্ড ট্রানজেনিক প্ল্যান্ট। অর্থাৎ ক্লোনিং প্ল্যান্ট এবং ট্রানজেনিক প্ল্যান্ট সম্বন্ধে তার বেসিক কনসেপ্ট তোমাদেরকে পড়তে হবে। এবার চলে আসছি আমরা কি দেখো মডিউল 7 যেটা মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে কি পড়তে হবে দেখো, না কনসেপ্ট অফ মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, স্ট্রাকচার অফ টিপিক্যাল ফাজ ভাইরাস, ফাজ ভাইরাসের তার স্ট্রাকচার পড়তে হবে, এবং ব্যাকটেরিয়ার সেলের স্ট্রাকচার পড়তে হবে, একটা ব্যাকটেরিয়া সেল কি কি নিয়ে গঠিত হয় সেগুলো সম্বন্ধে পড়তে হবে, ঠিক আছে। সেই সঙ্গে পড়তে হবে দেখো বেসিক টাইপ অফ ব্যাকটেরিয়াল অন দ্য বেসিস অফ মরফোলজিক্যাল ফিচার্স, কনসেপ্ট ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন, তাই না, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করে তোমরা জানো যেমন বাইনারি ফিশন, কনজুগেশন, তাই না, তার সঙ্গে হচ্ছে তোমার ট্রানডাকশন, ট্রান্সফরমেশন। তো এই যে যে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন পদ্ধতির সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া,
তার সম্বন্ধে কনসেপ্ট আমাদের জানতে হবে, কনসেপ্ট অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং কনসেপ্ট অফ অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, এই সম্বন্ধে হচ্ছে কি আমাদের পড়তে হবে। এটা চলে গেল কি মাইক্রোবায়োলজি, তাই না? প্রত্যেকটা দেখো শিডিউলে বা প্রত্যেকটা মডিউলে 3টে করে ইউনিট রয়েছে, তাই না? প্রত্যেকটা মডিউল যতগুলো দেখলাম আমরা, দেখো 3টে করে ইউনিট রয়েছে। এবার দেখো এখানে মডিউল 8-এও দেখো প্ল্যান্ট মরফোলজি এবং অ্যানাটমি। মরফোলজি বলতে এখানে তোমাকে কি কি পড়তে হবে দেখো, প্ল্যান্ট মরফোলজি এন্ড ফাংশন অফ টেপ এন্ড অ্যাডভেন্সিয়াস রুট, অর্থাৎ স্থায়ী মূল এবং হচ্ছে কি যে অস্থায়ী মূল, তাদের হচ্ছে কি তোমার মরফোলজি ফাংশন সম্বন্ধে পড়তে হবে। এবং ডিফারেন্ট মডিফিকেশন অফ রুট, কিভাবে রুট মডিফিকেশন ঘটে। স্টেম মরফোলজি পড়তে হবে, এন্ড ফাংশন অফ দ্য স্টেম, ডিফারেন্ট মডিফাইড স্টেম, কিভাবে বিভিন্ন যে স্টেমের মডিফিকেশন হয় সেই সম্বন্ধে পড়তে হবে। হুম। লিফ মরফোলজি পড়তে হবে, তার ফাংশন পড়তে হবে। ফাইলোটেক্সি তোমরা জানো, লিফের যে অ্যারেঞ্জমেন্ট হয়, সেই সঙ্গে দেখো স্টিপিউল মডিফাইড লিফ, এটাও আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, স্টিপিল পড়তে হবে এবং মডিফাইড লিফ আলাদা আলাদা। ঠিক আছে। আচ্ছা, ফ্লাওয়ারের ক্ষেত্রে কি পড়তে হবে দেখো, ডিফারেন্ট পার্ট অফ দ্য টিপিক্যাল ফ্লাওয়ার। একটা টিপিক্যাল ফ্লাওয়ারের কি কি পার্ট নিয়ে গঠিত হয়, কেলিস, করলা, এন্ডোসিয়াম, গাইনোসিয়াম। ঠিক আছে, আবার এদেরও আবার যে পার্টগুলো রয়েছে, ভাগগুলো রয়েছে, সেগুলো সম্বন্ধেও পড়তে হবে। এবং দেখো ফ্লাওয়ার এই যে মডিফাইড স্যুট, এটাও তোমাকে মানে পড়তে হবে আর কি। এবং সেই সঙ্গে দেখো ইনফ্লোরিসেন্স, তারপর হচ্ছে তোমার এই যে ইরেগুলার, রেগুলার, অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক ফ্লাওয়ার কাকে বলে, এগুলো পড়তে হবে। এবং দেখো এন্ড্রোইসিয়াম, গাইনোসিয়ামের মরফোলজি পড়তে হবে। ফ্রুট এর ক্ষেত্রে দেখো ফলের ডেফিনেশন, টাইপস এবং বেসিক মরফোলজি অফ সিড, সিডের মরফোলজি সম্বন্ধেও পড়তে হবে। বুঝতে পারছো কত সিলেবাস দেখো। এবার দেখো তার সঙ্গে রয়েছে কি দেখো প্ল্যান্ট অ্যানাটমি। তাহলে এই সিলেবাস গুলো দেখো, যদি আগে থেকে না শুরু করা হয় তাহলে কোনোভাবেই শেষ করা যাবে না। কারণ তোমরা জানো দীর্ঘ 2016 থেকে কোনো পরীক্ষা হয়নি, যারা বসে রয়েছে তারা সবকিছু ভুলে গেছে, তাই না? যদি প্রথম থেকে আবার না পড়াশোনা শুরু করে, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই এই জিনিসগুলোকে কোনোভাবেই উদ্ধার করা যাবে না। শুধু মানে পরীক্ষা বেরোলে ফর্ম ফিল আপ করে শুধু সংখ্যা বাড়িয়ে পরীক্ষা দিতে যাওয়া, তাহলে সেক্ষেত্রে কিছু কাজের কাজ হবে না। যারা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে তারাই কোয়ালিফাই করতে পারবে। তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু মানে ভালো করে দেখতে হবে। এবার দেখো প্ল্যান অ্যানাটমি। প্ল্যান অ্যানাটমিতে কি রয়েছে দেখো, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ মেরিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট টিস্যু। একটা মেরিস্টেমেটিক টিস্যু অর্থাৎ ভাজক কলা, আর পার্মানেন্ট টিস্যু স্থায়ী কলা, এদের সম্বন্ধে জানতে হবে। এপিডার্মাল, গ্রাউন্ড এন্ড ভাস্কুলার টিস্যু সম্বন্ধে জানতে হবে। স্টিলি সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, স্টিলি। এবং দেখো প্রাইমারি অ্যানাটমি কার কার জানতে হবে, রুট, মনোকোডাইকট, স্টেম, মনোকোডাইকট, লিপ, ডোরসিভেন্ট্রাল আর আইসো বাইলেটারাল। তাই না? কার কার দেখা যায় বলো দেখি, এই ডোরসিভেন্ট্রাল আর আইসো বাইলেটারাল এই লিপ গুলো হচ্ছে কি মনোকোডাইকটের মধ্যে কার কার দেখা যায়? স্যার আমার মনে হয় যে মানে আইসোবাইল্যাটারালটা মনোকটের ক্ষেত্রে দেখা যায়, আর ডয়স্টিভেন্ট্রালটা হচ্ছে রাইকটের ক্ষেত্রে। হ্যাঁ, মনে হয় কেন? ওগুলো তো বেশি কনসেপ্ট বাবা। আইসো বাইলেটারাল হচ্ছে মনোকোটের ক্ষেত্রে দেখা যাবে, আর ডোরসিভেন্ট্রালটা আছে ডাইকোটের ক্ষেত্রে দেখা যাবে, তাই না? এখানে জাস্ট মনোকোট ডাইকোট না বলে এই ডরসিভেন্ট্রাল এবং আইসোবাইলেট্রাল বলে দিয়েছে। তো এই জিনিসগুলো পড়তে হবে। এবং দেখো আমরা মডিউল 9-এ যদি দেখি, এখানে একটা ইউনিট রয়েছে কি প্ল্যান্ট ট্যাক্সোনমি। সেই প্ল্যান্ট ট্যাক্সোনমিতে ট্যাক্সোনমির ডেফিনেশন, ইম্পর্টেন্স, তারপর হচ্ছে কি তোমার ক্লাসিফিকেশন। ঠিক আছে, সেই সঙ্গে দেখো বাইনোমিয়াল নমেনক্লেচার, তার বিভিন্ন যে নিয়ম কানুন রয়েছে সেগুলো জানতে হবে। তারপরে দেখো আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সম্বন্ধে পড়তে হবে। এবং দেখো এখানে যে প্ল্যান্ট কিংডম হিসাবে তোমরা জানো, যারা যারা রয়েছে প্রত্যেকের হচ্ছে এই দেখো আইডেন্টিফাইং ক্যারেক্টার পড়তে হবে। মানে এলগি, ফানজাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, প্রত্যেকের হচ্ছে কি দেখো সেলিয়েন্ট ফিচার্স আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবং লাস্ট যে মানে মডিউল রয়েছে, এটাতেও 3টে দেখো ইউনিট রয়েছে। মডিউল 10 প্ল্যান্ট গ্রুপস। প্রথম রয়েছে দেখো যে থেলোফাইটের মধ্যে এলগি এবং ফানজাই পড়ে এবং ব্রায়োফাইট পড়ে, তাদের হচ্ছে কি তোমার লাইফ সাইকেল প্যাটার্ন এবং অল্টারনেশন জেনারেশন পড়তে হবে। টেরিডোফাইট জিমনোস্পার্মের মধ্যে এদেরও পড়তে হবে সেই লাইফ সাইকেল এবং হচ্ছে অল্টারনেশন জেনারেশন। আর তোমার হচ্ছে দেখো মরফোলজিক্যাল ডেসক্রিপশন প্যাটার্ন অফ এনি এনজিওস্পার্মিক প্ল্যান্ট ফর দ্য ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন। ঠিক আছে, অর্থাৎ মরফোলজিক্যাল ডেসক্রিপশন আমরা কিভাবে করি, একটা প্ল্যান্ট দেখে তার হচ্ছে কি তোমার ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন কিভাবে করা হয়, মানে ফ্যামিলি আইডেন্টিফিকেশন কিভাবে করা হয়, সেই সম্বন্ধে জানতে হবে। এবং ইকোনমিক ইম্পর্টেন্স অফ এনজিওস্পার্ম, বেম্বু, জুট, লেমন অ্যান্ড টি,
এদের তোমার হচ্ছে কি প্রত্যেকের ফ্যামিলি, সায়েন্টিফিক নেম এবং ইকোনমিক ইম্পর্টেন্স কি রয়েছে এই সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। বটানি সিলেবাস হচ্ছে কি এই হচ্ছে সিলেবাস। আপাত দৃষ্টিতে কম মনে হলেও অনেকটাই জিনিস রয়েছে। বুঝতে পারলে? সবাই শুনতে পাচ্ছ তো যারা যারা রয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই সিলেবাসের জার্নি আজকে থেকে শুরু হলো। ঠিক আছে, মানে এত যে সিলেবাসের জার্নি আজকে থেকে শুরু হলো, এবং আজকে দেখো মডিউল ওয়ানে দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স, এটা আমরা আজকে শুরু করছি। ঠিক আছে, স্লাইড রয়েছে ইংলিশে, কথা আমি বলবো বাংলায়, আমি বাংলায় বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা হচ্ছে কি মন দিয়ে শুনলেই হবে। ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই। যারা ভয় পেয়ে যাচ্ছ তারা কিন্তু ভয় পাবে না, কারণ তোমরা কি করবে, প্রত্যেকের ক্লাসের আগে যে নোটস গুলো আমরা দিচ্ছি বাংলা ইংরেজিতে, তোমার বাংলা নোটটা একটু পড়ে রাখবে। ঠিক আছে, দিলে তোমাদের দেখবে আর এই যে ক্লাসগুলো করলে অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো তোমার কিছু বলার আছে এই প্রসঙ্গে? আমি যে কথাটা বললাম এর প্রসঙ্গে কিছু বলার আছে কারণ? কেউ কিছু বলছে না, সবাই চুপ হয়ে গেল, তাই না? স্যার বলছিলাম কোশ্চেন ইংলিশ বেঙ্গলি দুটোতেই হয়? কোশ্চেনটা 2015 সালে যেটা পরীক্ষাটা হয়েছিল ইংলিশে হয়েছিল। এবারে ইংলিশে তো হবেই কনফার্ম, তো তার সঙ্গে বাংলা থাকবে কিনা সেটা ডাউট রয়েছে। যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপের নোটিফিকেশন দিচ্ছে ততক্ষণ বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা। যেহেতু গেজেটেড অফিসার হিসাবে রিক্রুটমেন্ট হয়, তো সেক্ষেত্রে ইংলিশ থাকার সম্ভাবনা বেশি। তবে বাংলায় দিলেও দিতে পারে, সেটা ডিপেন্ড করছে আর কি। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে, কারণ এখন তো তোমার বিশেষ টিসিএস হচ্ছে কি তোমার ফুললি বাংলা ভাষাও দিচ্ছে পাশে, বা যে সমস্ত ইয়ে হচ্ছে, তো সেক্ষেত্রে ধরে রাখতে পারি দেবে। তবে আমরা আপাতত হচ্ছে কি যেহেতু প্রিপারেশনটা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড মেনটেন করব, তো এই জন্য হচ্ছে কি ইংলিশে আমরা করাচ্ছি। কি বলা, বুঝতে পারলে? তো হ্যাঁ স্কুলগুলো কি সব ইংলিশেই হবে তাহলে? কি বলছো বলো? বলছি এখানে যে মানে যে স্কুলগুলোতে নেবে সেই স্কুলগুলোতে তাহলে ইংলিশেই পড়াতে হবে তো? হ্যাঁ, ইংলিশে পড়াতে হবে, কারণ ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। হয়ে যাবে, কোনো ভয়ের কিছু কারণ নেই। ঠিক আছে, তুমি ক্লাস 9, 10, 11, 12 কে তুমি ইংলিশে পড়াতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না তোমার। চলো দেখো, ওকে স্যার। এবার স্যার দেখো 9-10 এর জন্য কি এমএসসি লাগবে? 9, 10 এর জন্য এমএসসি বলতে দেখো 9, 10 আর 11, 12 আলাদা করে এদের কিন্তু পরীক্ষা হয় না, একটাই পরীক্ষা হয়, সেটা হচ্ছে কি তোমার 9 থেকে 12। এবার যার যেমন র্যাঙ্ক হবে তার উপর তার মানে তার কোয়ালিফিকেশন দেখে রিক্রুটমেন্ট হয়। ধরো তুমি র্যাঙ্কও করলে, তোমার কোয়ালিফিকেশন রয়েছে 9, 10 এবং বিএড, তাহলে তুমি হচ্ছে কি তোমাকে কিন্তু সব ক্লাস পড়াতে হবে। কি বলা, বুঝতে পারে? তোমাকে সব ক্লাস পড়াতে হবে, তুমি গ্রাজুয়েট এবং হচ্ছে কি সঙ্গে বিএড থাকলে তুমি এই পরীক্ষা দিতে পারবে। এবারে তুমি কিন্তু 9 থেকে 12 পর্যন্ত তোমাকে সব ক্লাস পড়াতে হবে। এমন নয় যে তুমি হচ্ছে কি আমাদের এসএসসির মতো নয়, যে তুমি হচ্ছে কি এসএসসি হলেও কেউ পিজি স্কেলে চাকরি পেলে তাকে কিন্তু ওই 5 থেকে ক্লাস নিতে হয়, তাই না? এমন নয় যে সে যদি পিজি স্কেলে পায় তাহলে সে শুধু 11, 12 ক্লাস নেবে, এমনটা নয়। স্কুলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস নিতে হয়। ঠিক একইভাবে এখানেও তোমাকে 9 থেকে 12 পর্যন্ত ক্লাস নিতে হবে। এর জন্য যে ন্যূনতম যোগ্যতা হচ্ছে কি দেখো, তোমার গ্রাজুয়েশন সঙ্গে হচ্ছে কি তোমার বিএড। ঠিক আছে, তবে সে কিন্তু দিতে পারবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা প্রথমে যেটা শুরু করছি দেখো, যে দ্য সায়েন্স অফ লাইফ, অর্থাৎ দেখো আমাদের জীবনের যে ডেফিনেশন কি, সেটা কিন্তু প্রপার ভাবে আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। তবে যতটুকু আমরা মানে সাইন্টিফিক্যালি পাওয়া গেছে সেটা হচ্ছে দেখো, স্টাডি অফ লিভিং অর্গানিজম সাজেস্ট প্ল্যান্ট, অ্যানিমেল অ্যান্ড হিউম্যান ইজ দ্য অ্যাক্টিভ এরিয়া অফ দ্য লাইফ সায়েন্স। মানে আমাদের লাইফ সায়েন্সের যে এরিয়া যদি আমরা দেখি, যার মধ্যে প্ল্যান্ট রয়েছে, অ্যানিমেল রয়েছে এবং হিউম্যানসও, মানে যেহেতু অ্যানিমেলের মধ্যে হচ্ছে কি তোমার হিউম্যানও পড়ে যাচ্ছে। এই জন্য দেখো আমরা লাইফকে যদি ডিফাইন করি তাহলে কি বলবো না, দ্য এবিলিটি অফ অর্গানিজমস টু রিপ্রোডিউস, গ্রো, প্রডিউস এনার্জি থ্রু কেমিক্যাল রিয়াকশন টু ইউটিলাইজ দ্য আউটসাইড মেটেরিয়াল। অর্থাৎ দেখো, তাকেই আমরা লাইফ বলবো যারা আউটসাইড মেটেরিয়াল নিয়ে যারা রিপ্রোডিউস করতে পারে, যারা গ্রো হতে পারে,
যারা এনার্জি প্রডিউস করতে পারে, এই ধরনের হচ্ছে কি অর্গানিজমসকে আমরা কি বলি, তাকে আমরা লাইভ বলি। তো এই জন্য দেখো লাইভ হতে গেলে অনেক যে ক্যারেক্টার গুলো লাগবে, আচ্ছা সেটা মনে হয় আমি এখানে দিতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি এটা তোমাদেরকে পিডিএফ এ দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। যে লাইভ হতে গেলে তোমার হচ্ছে কি দেখো যে বৈশিষ্ট্যগুলো লাগবে, আমি সেটা লিখে দিচ্ছি এখানে, একটা আমি স্লাইড নিয়ে নিই। কোনো কারণে আমি মিস করে গেছি, ঠিক আছে। তো দেখো লাইভ লাইভ হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগবে, না যে বৈশিষ্ট্যগুলো লাইভের ক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রথম যে ক্যারেক্টারটা আসবে তার নাম কি হবে, না সেটা হচ্ছে কি তোমার ওই অর্গানিজমস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কি অর্গানাইজেশন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা প্রপার্টিজ অফ যদি লাইফ দেখি, প্রপার্টিজ অফ লাইফ, প্রপার্টিজ অফ লাইফ, তাহলে কি দেখতে পাবো আমরা, এক নম্বর ক্যারেক্টার কি আসবে বলো, মেটাবলিজম। এক নম্বর আসবে হচ্ছে কি আমরা বলবো যে অর্গানাইজেশন, অর্গানাইজেশন। হোয়াট ইজ অর্গানাইজেশন, না অর্গানাইজেশন হচ্ছে দেখো যে সেটা যদি ইউনিসেলুলার হয়, বা মানে এখানে আমরা সবচেয়ে বেসিক জিনিস দেখতে পাবো কি না তার সেল থাকবে, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে ইউনিসেলুলার হয়, একটাই সেল থাকবে, অনলি ওয়ান সেল হলে হচ্ছে কি, অনলি ওয়ান সেল যদি কাজ করে তাহলে সে হয়ে যাবে হচ্ছে তোমার ইউনিসেলুলার। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এই সেলগুলো টিস্যু ফর্ম করে, টিস্যুগুলো হচ্ছে তোমার অর্গান ফর্ম করে, অর্গানগুলো সিস্টেম ফর্ম করে, দিয়ে তোমার হচ্ছে কি একটা অর্গানিজমস তৈরি করছে, মানে একটা বডি ফর্ম করছে। এবার দেখো এই যে অর্গানাইজেশন, এটা কিন্তু আমরা দেখতে পাই একটা লাইফের ক্ষেত্রে, একটা লাইফ থাকা মানে তার একটা সেলুলার অর্গানাইজেশন আমরা দেখতে পাবো। আর শুধুমাত্র যারা ইউনিসেলুলার হয় তাদের ক্ষেত্রে একটাই সেলই সমস্ত কাজ করে দেয় যেহেতু, কিন্তু যদি সেটা মাল্টি সেলুলার হয় তাহলে আমরা কি দেখতে পাই, না সেক্ষেত্রে তার সেল, টিস্যু, অর্গান, সিস্টেম এবং বডি আমরা দেখতে পাবো। এবার যেটা তুমি দ্বিতীয় নম্বরে একজন বলছিলে, তার যেটা কি বলছিলে তুমি, না মেটাবলিজম, মেটাবলিজম। মেটাবলিজমে আমরা কি দেখতে পাই, না মেটাবলিজম হচ্ছে কি দেখো এমন একটা ফিজিক্যাল প্রসেস যার মাধ্যমে সে এনার্জি তৈরি করতে পারে। এবারে সেক্ষেত্রে দেখো এই মেটাবলিজমসকে আমরা দুটো ভাগে ভাগ করি, মানে তার যে ফিজিক্যাল যে প্রক্রিয়াগুলো হয়, শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো ঘটে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ভাগ করি আমরা এনাবলিজম, এনাবলিজম, এবং একটা হচ্ছে তোমার ক্যাটাবলিজম। ওকে, তাহলে এনাবলিজমের ক্ষেত্রে কি হয় বলো তোমরা, আর হচ্ছে ক্যাটাবলিজমের ক্ষেত্রে কি হয়, না এখানে দেখো, হ্যাঁ বলো, অ্যানাবলিজম হচ্ছে সিনথেসিস, ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন। মানে এনাবলিজমের ক্ষেত্রে হবে, আমরা যদি সংক্ষেপে বলি তাহলে কমপ্লেক্স মলিকুলস তৈরি করছে সিম্পল মলিকুলস থেকে, তাহলে সিম্পল থেকে, মলিকুল থেকে কি তৈরি হয়, না কমপ্লেক্স মলিকুলস তৈরি হয়। ওকে, এবং এখানে কি, এখানে হচ্ছে কি আমরা দেখতে পাবো কি ক্যাটাবলিজমের ক্ষেত্রে, না এই কমপ্লেক্স মলিকুল ভেঙে মলিকুল সিম্পলেস্ট কন্ডিশনে আসে, এবং তার জন্য আমরা কি দেখতে পাই এখানে, না এখানে এটিপি জেনারেট হয়, শক্তি জেনারেট হয়, তাই না। তাহলে এই এক্ষেত্রে আমরা বলতে পারি যে এনাবলিজমের ক্ষেত্রে ড্রাই ওয়েট তাহলে বাড়বে না কমবে, ড্রাই ওয়েট এনাবলিজমের ক্ষেত্রে বাড়বে না কমবে। যদি আমরা দেখি এনাবলিজমের ইনক্রিজ। ক্ষেত্রে, তাহলে ড্রাই ওয়েট হচ্ছে কি তোমার বাড়বে, আর এখানে কি হবে দেখো ড্রাই ওয়েট কিন্তু কমবে, ড্রাই ওয়েট ডিক্রিজ করবে। তাহলে দেখো, তাহলে বেসিক জিনিসটা বোঝো, তাহলে এই এই যে এটা কিন্তু হতেই হবে, এনাবলিজম ক্যাটাবলিজমকে মিলিয়ে আমরা মেটাবলিজম বলছি। তাহলে এই দুটো মানে এই যে মেটাবলিজম ঘটা মানে সেটা কিন্তু লাইফ, সেটা সে প্রমাণ দিচ্ছে, ঠিক আছে, মেটাবলিজম কিন্তু হতেই হবে। তিন নম্বর আমরা কি বলবো,
না নেক্সট যদি আমরা ক্যারেক্টার দেখি তাহলে কি বলবো একটা প্রপার্টিজ অফ লাইফের ক্ষেত্রে, না আমরা বলতে পারি যে হোমিওস্টেটিস। ঠিক আছে, সাম্যাবস্থা, হোমিওস্টেটিস, হোমিওস্টেটিস। এটা মানে কি? না এটা হোমিওস্টেটিস মানে তোমার কোনো একটা লিভিং অর্গানিজমস ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টে নিজেকে কি করছে না সার্ভাইভ করে রাখার মতন যে কন্ডিশন তৈরি করে দিচ্ছে। কি বলা বুঝতে পারলে? অর্থাৎ দেখো একটা লাইফ সে সবসময় চেষ্টা করবে নিজেকে সার্ভাইভ করার জন্য, এবং সে সবসময় সে এক্সটার্নালি এবং ইন্টারনালি যখন সে হচ্ছে কি তোমার মানে কি বলবো একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকার চেষ্টা করে, সেটাকে আমরা কি বলছি? হোমিওস্টেটিস করা। কি বলা বুঝতে পারলে? হোমিওস্টেটিস করা। ধরো একটা কোন একটা মানে আমরা দেখলাম যে আনফেভারেবল কন্ডিশন, সেখানে যদি আমরা এন্টার করি আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করব ফেভারেবল কন্ডিশনে চলে আসার জন্য। কেন? আমরা লাইফ, আমাদের জীবন আছে, তাই না? আমরা সবসময় কি করি, বা যে কোনো অর্গানাইজেশনের কাছে যারা লাইফ ফর্ম করে তারা সবসময় চেষ্টা করবে নিজেকে হোমিওস্টেটিস কন্ডিশনে রাখার জন্য। কি বলা বুঝতে পারলে? এবার দেখো, এবার হচ্ছে কি তোমার তাহলে আমরা কি বলবো যে যে স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট তৈরি করা বা এক্সটার্নাল এনভায়রনমেন্টকে ওভারকাম করা দিয়ে নিজেকে হচ্ছে কি একটা ফ্লেক্সিবল কন্ডিশনে রাখা, দিস ইজ দ্য হোমিওস্টেটিস। এটাকে আমরা বলবো হোমিওস্টেটিস। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস আমরা কি দেখতে পাবো না, গ্রোথ হবে। লাইফ থাকা মানে সেটা হচ্ছে কি হবে, গ্রোথ হবে। ঠিক আছে, এবারে এটাকে আমরা কিন্তু মানে ইউনিক ক্যারেক্টার বলতে পারবো না, যে শুধুমাত্র গ্রোথ হওয়া মানেই যে তার লাইফ, সেটা আমরা বলতে পারবো না, তাই না? কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই যে এনসিইআরটি বইতে মেনশন করা আছে যে একটা পাথরের টুকরো যখন উঁচু থেকে নিচু দিয়ে গড়িয়ে আসছে, তার সারফেসে দেখবে কাদা মাটি লেগে তার সারফেসটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সেটা এটা লিভিং অর্গানিজমস? বলতে পারবো না। তাহলে তবে গ্রোথ মানে হচ্ছে কি একটা লাইফ ক্যারেক্টার, ঠিক আছে, বাট ইট ইজ নট দ্য ইউনিক ক্যারেক্টার বা কি ক্যারেক্টার, বুঝতে পারলে? এটা আমরা বলতে পারবো না। আচ্ছা যাই হোক, তাহলে তাহলে এটাও তোমরা মনে রাখবে। আচ্ছা আর কি দেখা যাবে না, অবভিয়াসলি রিপ্রোডিউস করবে, রিপ্রোডাকশন দেখা যাবে। কি দেখা যাবে না, রিপ্রোডাকশন হতে হবে। অর্থাৎ একটা সে একটা অর্গানিজম যদি লাইফ হয় তাহলে সে চেষ্টা করবে তার অফস্প্রিং তৈরি করার জন্য, অর্থাৎ সে রিপ্রোডিউস করে তার সংখ্যাটা বাড়ানোর জন্য। ঠিক আছে, অর্থাৎ তার যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে সে যাতে তোমার হচ্ছে কি তৈরি হতে পারে, তার জন্য সে রিপ্রোডিউস করছে। ঠিক আছে, এবং নেক্সট আমরা বৈশিষ্ট্য বলবো কি, রেসপন্স। রেসপন্স, ঠিক আছে, একটা তোমার জড় বস্তুকে তুমি যাই মারো বা যাই করো না কেন, কাটো, তুমি কিছু সে বলবে না। কিন্তু লাইভ যদি হয় তাহলে সে কিন্তু রেসপন্স করবে। ঠিক আছে, লিভিং যদি অর্গানিজম হয়, লাইভ যদি ফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সে রেসপন্স করবে। এই রেসপন্স হচ্ছে কি তোমার আমরা লাইভের ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। এবং ওভারঅল যদি আমরা দেখি আর একটা ক্যারেক্টার আমরা বলবো কি না, ইভলিউশন। ওকে, ইভলিউশন অর্থাৎ লাইফের ক্ষেত্রে কি থাকা মানে সে সমস্ত সময় ইভলভ হওয়ার চেষ্টা করবে। বুঝতে পারলে? ইভলিউশন ঘটবে তার মধ্যে। ঠিক আছে, এবং সে এই ইভলিউশনটা তখনই ঘটবে যখন সে কোনো এনভায়রনমেন্টের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, স্ট্রাগল করছে, তার মধ্যে হচ্ছে রিকম্বিনেশন ঘটছে, এবং আস্তে আস্তে করে সে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে নিজেকে ইভলভ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ইভলিউশনও আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, একটা লাইফের ক্ষেত্রে। তাহলে তোমরা কি কি বৈশিষ্ট্য দেখলে এখানে? একটা হচ্ছে অর্গানাইজেশন, একটা আছে তোমার মেটাবলিজম, ঠিক আছে, আচ্ছা আর কি, আচ্ছা আর কি হচ্ছে দেখো, সেই সঙ্গে আমরা দেখলাম যে তোমার হচ্ছে কি হোমিওস্টেসিস, এবং হচ্ছে তোমার গ্রোথ, রিপ্রোডাকশন, রেসপন্স, এবং হচ্ছে তোমার ইভলিউশন। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আমরা কি দেখতে পাবো, প্রপার্টিজ অফ লাইফ। বুঝতে পারলে সবাই? লাইফ স্যার, কি বলো? বলছি স্যার লাইফ সাইকেলও তো হবে, জীবন চক্র। হ্যাঁ আরো রয়েছে, এগুলো বেসিক আর কি, এগুলো বেসিক যে একটা লাইফ সাইকেল থাকবে, তুমি সেটা বলতে পারো যে লাইফ সাইকেল, লাইফ সাইকেল থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো থাকা মানে হচ্ছে কি আমরা প্রপার্টিজ অফ লাইফ বলতে পারি। তারপর আচ্ছা স্যার এবার দেখো, স্যার রেসপন্স টু স্টিমুলি তো ওটা বলেছেন, তারপরে হুম স্যার আর একটা তো থাকতে পারে যে মানে এই প্রসেসটা স্যার এখানে হচ্ছে কি সবসময় মানে একটা মানে কনস্ট্যান্ট মানে একটা চেঞ্জ হতে থাকে যেটা। ওই যে গ্রোথ হচ্ছে, সবসময় গ্রোথ হচ্ছে, গ্রোথ বলতে পারো, স্যার তাই না? রিপ্রোডাকশনও তো হবে, রিপ্রোডাকশন। লিখেছি বাবা, রিপ্রোডাক্ট 5 নম্বর, 5 নম্বর পয়েন্টে লিখেছি দেখো, রিপ্রোডাকশন হবে। ঠিক আছে, রিপ্রোডাকশন হবে, জনন প্রক্রিয়া আমরা দেখতে পাবো।
চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা দেখবো, আমরা পরবর্তীকালে চলে আসছি দেখো যে কিভাবে আমাদের লাইফ ফর্ম করলো। কারণ তোমাদের দেখো এই সিলেবাসে মেনশন রয়েছে যে দেখো এই যে তোমার হচ্ছে রয়েছে অরিজিন এন্ড ইভলিউশন অফ লাইফ অন দ্য আর্থ। কিভাবে লাইফ লাইফ হচ্ছে অরিজিন হয়েছে এবং তার কিভাবে ইভলিউশন হয়েছে, এটাও আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো এবার আমরা শুরু করছি কি অরিজিন এন্ড ইভলিউশন অফ লাইফ অন আর্থ। ঠিক আছে, তো প্রথমে শুরুতেই আমরা বলি, একদম আমরা বললাম কি যে ধরে ধরে পড়বো, কোনো জিনিস যাতে বাদ না যায় সেই চেষ্টাই করব। দেখো যে বিভিন্ন এভিডেন্স স্টাডি করে দেখা গেছে যে আমাদের যে প্ল্যানেট তৈরি হয়েছে, ঠিক আছে, আমাদের সোলার সিস্টেম রয়েছে, তোমরা জানো প্ল্যানেট তৈরি হয়েছে। এর একটা গল্প যদি তোমাদেরকে বলি, তো যত হচ্ছে কি তোমার থিওরি কাজ করে তার মধ্যে সবচেয়ে হচ্ছে কি গ্রহণযোগ্য মতবাদ হিসাবে কাজ করে কে, তোমরা জানো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, তো এটাতে কি বলা হয়েছে না, তোমরা জানো যে একটা বড় মাপের হচ্ছে কি একটা মানে তোমার হচ্ছে কি স্টার খুব স্পিডে আমাদের যে সান মানে সূর্যের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় হচ্ছে কি সূর্যের কিছু অংশ, ঠিক আছে, বা কিছু হচ্ছে কি তরল পিণ্ড সেগুলো ছিটকে বাইরে বেরিয়ে এসেছিল, এবং ওই স্টার যখন প্রচুর স্পিডে বেরিয়ে চলে গেছিল ওই অংশগুলো আর যেতে পারেনি। তো সানকে হচ্ছে কি মানে মিডিলে রেখে ওই অংশগুলো বিভিন্ন ছোট ছোট টুকরোতে ভেঙে মানে অংশতে ভেঙে তারা কি করেছিল না তোমার বিভিন্ন অরবিটে সানকে প্রদক্ষিণ করে ঘোরা সৃষ্টি করেছিল। এইভাবে সৌর ফ্যামিলি বা সৌরজগৎ তৈরি করেছিল। ঠিক আছে, তো তার কারণে তার মধ্যে আমরা সবগুলোকে বাদ দিলাম, শুধু যদি আর্থকে শুধু ধরি তাহলে সেই আর্থে প্রথমে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে প্রথম হচ্ছে কি লাইফ ফরমেশন হয়েছে, বা আমরা যে এই এখন যে যা মানে আমরা টিকিয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের এই আর্থেই প্রথম পাওয়া গেছে। এবার দেখো, তো সেক্ষেত্রে দেখো আমাদের এই প্ল্যানেট বা সৃষ্টি হয়েছে বা পৃথিবীর যে প্রথম চলে এসছে সোলার সিস্টেমের মধ্যে, সেটা স্টাডি করে বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে জানা গেছে প্রায় 4.5 থেকে তোমার হচ্ছে কত 5 বিলিয়ন ইয়ার এগো। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল, তাই না, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা ছিল, অনেকে মনে হয় ভুল করে ফেলেছো, মিলিয়ন করে দিয়েছে তাই না, তাই তো এই কোশ্চেনটা ছিল মনে হয় তোমাদের। হ্যাঁ স্যার ছিল, এটা হ্যাঁ, 4.5 বিলিয়ন আমি করেছি। যারা জানতে যারা করেছো, কিন্তু ম্যাক্সিমাম জন হচ্ছে কি তোমার ভুল করে ফেলেছে। যাই হোক, তাহলে এই সময় হচ্ছে কি তোমার হচ্ছে কি আমাদের আর্থের ক্রিয়েট হয়েছে। এবার দেখো, এবার আমরা কি দেখতে পেয়েছি না আমাদের এই আর্থের ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট রয়েছে। কি কি, একটা দেখো সলিড মাস রয়েছে যেটাকে আমরা বলি লিথোস্ফিয়ার, এবং তাকে সারাউন্ডিং করে রয়েছে দেখো একটা গ্যাসিয়াস এনভেলাপ যেটাকে আমরা কি বলছি অ্যাটমসফিয়ার। কি বলা বুঝতে পারলে? দেখো তাহলে আমাদের অরিজিনালি যেটা আছে কি তোমার দুটো কম্পোনেন্ট ভাগ রয়েছে একটা আর্থের ক্ষেত্রে, একটা সলিড যেটা রয়েছে মাস সেটা সেন্টারে থাকবে, সেটাকে বলা হচ্ছে কি দেখো লিথোস্ফিয়ার, এবং তাকে ঘিরে থাকছে কি গ্যাসিয়াস যে এনভেলাপ, সেটাকে আমরা কি বলছি না সেটাকে আমরা বলছি অ্যাটমসফিয়ার। ঠিক আছে, অ্যাটমসফিয়ার। সবাই বুঝতে পারছো তো জিনিসগুলো যেগুলো বলছি আমি? মানে ইংলিশে লেখা বলে তোমাদের মনে হচ্ছে না যে আমরা বুঝতে পারছি না? আমি তো সব বাংলাই বলে দিচ্ছি, বা কথাবার্তা সব তো বাংলাই বলছি। কোনো অসুবিধা কি হচ্ছে তোমাদের? না স্যার, বুঝতে বুঝতে পারছি। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা এইভাবেই একদম যেমন নর্মালি আমরা ঘরোয়া ভাষায় কথা বলি ওইভাবেই আমরা পড়বো। ঠিক আছে, অসুবিধা হলে বলবে তোমরা। দেখো এবার দেখো তাহলে কি হলো না তোমার আর্থের ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা দেখো সলিড মাস যেটাকে আমরা বলছি লিথোস্ফিয়ার, এবং তাকে ঘিরে এগুলো জানা দরকার রয়েছে বাবা। ঠিক আছে, তো হঠাৎ করে আমরা যদি শুরু করে দিই সায়েন্স তাহলে সেক্ষেত্রে সমস্যা, কিভাবে আর্থ ক্রিয়েট হয়েছে কিভাবে লাইফ ফর্ম করেছে এগুলো কিন্তু নর্মালি সবাইকে জানা উচিত, তাই না, এটা জানা উচিত। তো দেখো তাহলে সলিড মাস যেটা আছে লিথোস্ফিয়ার, আর যেটা আছে গ্যাসিয়াস যে এনভেলাপ রয়েছে তাকে বলা আছে অ্যাটমসফিয়ার। এবার বলছে দেখো যখন ওয়ান্স দ্য টেম্পারেচার অফ প্রিমিটিভ আর্থ কুল ডাউন বিলো হচ্ছে দেখো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, লিকুইড কম্পোনেন্টস নন এজ দ্য হাইড্রোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কিন্তু দুটো ছিল, যখন হচ্ছে কি তোমার অরিজিন হয়েছিল তখন হচ্ছে কি তোমার লিথোস্ফিয়ার আর হচ্ছে কি তোমার অ্যাটমসফিয়ার। কিন্তু দেখো তোমরা জানো আস্তে আস্তে যখন এই টেম্পারেচারটা ফল করছিল, কারণ সানের মানে সূর্য থেকেই তো সৃষ্টি, তাহলে সূর্য একটা বড় একটা অংশ, যখন ছোট অংশগুলোতে হয়েছে তারা টেম্পারেচার গুলো আস্তে আস্তে কি হয়েছে কমছে,
তাহলে যখন হচ্ছে কি এই 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামা শুরু হয়েছিল, তখন দেখো লিকুইড কম্পোনেন্ট তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে কি তোমার হাইড্রোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে হাইড্রোস্ফিয়ারটা অনেক পরে হয়েছে, কিন্তু প্রথমে ইনিশিয়ালি লিথোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার চলে এসেছে। এবার দেখো, এবার বর্তমানে দেখো আমরা যদি এই আর্থকে যদি স্টাডি করি, ঠিক আছে, আমাদের আর্থকে যদি স্টাডি করি, তাহলে সেখানে আমরা তিনটে পার্ট দেখতে পাবো। একটা দেখো বেরোস্ফিয়ার, একটা আছে পাইরোস্ফিয়ার, একটা আছে লিথোস্ফিয়ার। ঠিক আছে, বেরোস্ফিয়ার, পাইরোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার, তিনটে অংশটা আমরা দেখতে পাবো। এবার এই বেরোস্ফিয়ারের ক্ষেত্রে আবার দেখো বলছে, আচ্ছা এটা আছে এই বেরোস্ফিয়ারটাকে বলছে কি সেন্ট্রাল কোর। এটা হচ্ছে কি তোমার, দেখো সেন্ট্রাল কোর, মানে এই যে ভেতরে যে সেন্ট্রাল কন্ডিশনে থাকবে, এটাকে আমরা বলছি বেরোস্ফিয়ার। এবার এই জন্য বলছে যে ইট হ্যাজ দ্য ফিল্ড উইথ দ্য, এই যে মোল্টেন ম্যাগমা, এটা ম্যাগমা দিয়ে পুরোটা ফিল করা হয়েছে, এবং লার্জ কোয়ান্টিটি অফ আয়রন এন্ড নিকেল এখানে পাওয়া যায়। ঠিক আছে, সেন্টার পার্টে কি কি পাওয়া যায়, এই কম্পোনেন্ট গুলোর নাম কিন্তু মনে রাখবে, পরীক্ষা দিতে পারে। তাহলে এখানে কে থাকছে, আয়রন থাকছে এবং নিকেল থাকছে। এই ব্যারোস্ফিয়ারকে আবার দেখো দুটো অংশতে ভাগ করেছে, একটা ইনার কোর, এই যে ইনার কোর, এটা হচ্ছে ইনার কোর, আর একটা আছে তোমার আউটার কোর, এটা হচ্ছে তোমার আউটার আউটার কোর। এটা ইনার কোর, এটা হচ্ছে আউটার কোর, ICOC। দেখো তাহলে এই যে ইনার কোর আউটার কোর তাহলে ভাগ রয়েছে, এটা কার ভাগ, এই ব্যারোস্ফিয়ারের ভাগ। এটা কোন এটা দুটো মিলিয়ে কিন্তু সেন্টার কোর তৈরি করে, দুটো মিলিয়ে সেন্টার কোর তৈরি করছে। হুম, এবং এটা কি নিয়ে তৈরি হয় তোমরা মনে রাখবে, আয়রন এবং নিকেল, লার্জ কোয়ান্টিটি অফ আয়রন এবং নিকেল রয়েছে। তারপরে যে লেয়ারটা রয়েছে, ঠিক আছে, যেটা এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ রেড কালারের, এটাকে আমরা কি বলছি না পায়োস্ফিয়ার। এখানে বলছে দেখো মিডিল পার্ট অফ দ্য আর্থ, এটাকে আমরা মিডিল পার্ট বলে থাকি, এবং এটা অন্য একটা নাম কি রয়েছে দেখো, মেন্টেল রয়েছে। ঠিক আছে, এটা রয়েছে কি মেন্টেল, এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে মেন্টেল বলে বলা রয়েছে, এই মেন্টেল মানে যেটা হচ্ছে পায়োস্ফিয়ার। এবং এর যদি আমরা কম্পোনেন্ট গুলো দেখি কি কি নিয়ে গঠিত হয়, সিলিকা, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম। মনে থাকবে, সিলিকা, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম, এই তিনটে উপাদান আমরা এখানে দেখতে পাই এই মেন্টেলে বা পাইরোস্ফিয়ারে। এবং দেখো 3 নম্বর যেটা রয়েছে লিথোস্ফিয়ার, সেটা হচ্ছে দেখো বাইরের দিকে যেটা রয়েছে, এটাকে আমরা অন্য নামে কি জানি, ক্রাস্ট নামে জানি। দেখতে পাচ্ছ বাইরের দিকে রয়েছে ক্রাস্ট। আচ্ছা, এটা বলছে যে 20 to 25 মাইলস ইন থিকনেস। ঠিক আছে, এই যে বাইরে যে লিথোস্ফিয়ার, এটা থিকনেস কত না 20 থেকে 25 মাইলস থিকনেস। এন্ড মেনলি এখানে কে থাকে, সিলিকা থাকবে এবং হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে। ঠিক আছে, এখানে কে থাকে, সিলিকা থাকে, অ্যালুমিনিয়াম থাকে। তাহলে দেখো যেটাকে আমরা কোর পার্ট বলছি, ঠিক আছে, আউটার কোর এবং ইনার কোর বোথ আর কম্পোস্ট অফ আয়রন এন্ড নিকেল, পাইরোস্ফিয়ার ওর মেন্টেল কম্পোস্ট অফ সিলিকা, ম্যাঙ্গানিজ এন্ড ম্যাগনেসিয়াম, লিথোস্ফিয়ার যেটাকে ক্রাস্ট বলছি সেটা হচ্ছে তোমার সিলিকা এবং অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা কিন্তু তোমার মনে রাখতেই হবে, বুঝতে পারলে, এটা মনে রাখবে। ওকে, ছবিটার সঙ্গে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারলে। তাহলে এই স্লাইডটা সবাই বুঝতে পেরে গেছো যে আমাদের আর্থ কনসিস্ট অফ 3 পার্ট। এটা হচ্ছে কি তোমার যে বায়োস্ফিয়ার, এটা হচ্ছে তোমার সরি বেরোস্ফিয়ার, পাইরোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার। যেটা হচ্ছে কি বেরোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দুটো ভাগে দেখলাম, একটা হচ্ছে কি ইনার কোর, আউটার কোর। ঠিক আছে, এটা রেডিয়াস যদি আমরা দেখি অ্যাপ্রক্স হচ্ছে কি 800 মাইলস রেডিয়াস হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইনার কোরের। আর আউটার কোরের ক্ষেত্রে কত হয়, 1400 মাইলস রেডিয়াস হয়। ঠিক আছে, একদম সেন্টার থেকে, এই সেন্টার থেকে এতটা, আবার সেন্টার থেকে এতটা। ঠিক আছে, এই প্রথমেরটা হচ্ছে কি তোমার 800, পরেরটা আছে দেখো এই যে আউটার যে কোর, যদি আমরা দেখি সেটা সেন্টার থেকে 1400 মাইলস রেডিয়াস হয়। এই যে এইটাকে ঘিরে। আচ্ছা, তারপরে দেখলাম পাইরোস্ফিয়ারের ক্ষেত্রে দেখলাম এটাকে মেন্টেল বলা হচ্ছে, এটা প্রায় 1800 মাইলস হচ্ছে থিকনেস হয়, এবং এটা মেনলি হচ্ছে কি তোমার সিলিকা, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম নিয়ে তৈরি হয়। আর যেটা লিথোস্ফিয়ার, এটা আমরা দেখলাম এটাকে ক্রাস্ট বলা হচ্ছে, এবং এর থিকনেস হচ্ছে কি 20 থেকে 25, সিলিকা এবং অ্যালুমিনিয়াম নিয়ে তৈরি হয়। বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই হ্যাঁ রেসপন্স করো, সবাই স্যার। রেসপন্স করলে বুঝবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। দেখো আমি খুব ধরে ধরে পড়াচ্ছি, ঠিক আছে। দেখো, এবার দেখো, যারা যারা বাংলায় পড়তে তোমাদের কি খুব অসুবিধা আছে, খুবই কি প্রবলেম হচ্ছে বলো?
খুবই প্রবলেম না হচ্ছে? স্যার। চলো দেখো নেক্সট দেখো। এবার দেখো আমাদের there are multiple conditions on earth to support the life on earth, মানে প্রচুর কন্ডিশন রয়েছিল আমাদের আর্থের ক্ষেত্রে, যারা আমাদের লাইফ অরিজিনেট হতে বা সৃষ্টি হতে তারা কিন্তু সাহায্য করেছিল। কি বলা বুঝতে পারলে? মানে আমাদের প্রিমিটিভ আর্থ এমন কিছু কন্ডিশন ছিল যে যাতে হচ্ছে কি তোমাদের আমাদের এই পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য তারা কিন্তু অনেক সাপোর্ট করেছিল। কি কি সেই কারণ দেখো না, প্রথম হচ্ছে দেখো যেটা প্রিমিটিভ আর্থ উইথ লিটিল অর নো অক্সিজেন, মানে আমাদের যে এটা এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তোমরা জানো 11-12 যারা পড়ে তাদের ক্ষেত্রে দেখবে অনেক পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে যে আমাদের মানে প্রিমিটিভ আর্থে কোন গ্যাস অনুপস্থিত ছিল, তোমরা তখন উত্তর করো কি অক্সিজেন, তাই না? তো আমাদের প্রিমিটিভ আর্থে কিন্তু এই অক্সিজেন টোটালি বা অক্সিজেন। খুব সামান্য পরিমাণ বা কোনো অক্সিজেনও ছিল না, কিছু কিছু জায়গায়, কিছু জায়গায় লিটিল পরিমাণে ছিল। এবার দেখো ওখানে আমাদের আর্থের অরিজিনাল যেখানে আমরা দেখি এটা রিডিউসিং এনভায়রনমেন্ট ছিল, ঠিক আছে, এটা রিডিউসিং এনভায়রনমেন্ট ছিল ডিউ টু দ্য প্রেজেন্স অফ কি কি কারণে, এই যে রিডিউসিং কন্ডিশন কেন ছিল এটাও তোমাকে মনে রাখতে হবে যে প্রিমিটিভ আর্থে যেমন অক্সিজেন অনুপস্থিত ছিল সেরকম রিডিউসিং এনভায়রনমেন্ট ছিল। কেন না হাইড্রোজেন এবং হাইড্রোজেন কম্পাউন্ড, ঠিক আছে, তারা কিন্তু প্রেজেন্ট ছিল উইথ ওয়াটার, ঠিক আছে, সাজেস মিথেন অ্যামোনিয়া। তাহলে তাহলে প্রিমিটিভ আর্থে কারা কারা ছিল, মিথেন অ্যামোনিয়া এরা প্রেজেন্ট ছিল, ঠিক আছে। ডিউ টু দ্য গ্রেভিটেশনাল ফোর্স দিস গ্যাসেস রিমেইন উইথ দ্য অ্যাটমসফিয়ার অফ প্রিমিটিভ আর্থ, ঠিক আছে। তা যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল সেই সময় প্রচুর, এই জন্য কি হয়েছিল না ওই গ্যাসগুলো এরা লিথোস্ফিয়ারের কাছাকাছি অবস্থান করেছিল, এবং যেহেতু রিডিউসিং এনভায়রনমেন্ট ছিল যার জন্য কি হয়েছিল দেখো না প্রিমিটিভ আর্থ উইল হেল্প টু সিনথেসাইজ অর্গানিক কম্পাউন্ড ফ্রম ইন্টারেক্টিং অফ ইনঅর্গানিক সাবস্টেন্সেস। আমি আবার বলছি যে যখন হচ্ছে কি তোমার প্রিমিটিভ আর্থে অক্সিজেন ছিল না, তখন রিডিউসিং এনভায়রনমেন্ট ছিল এবং সেই সঙ্গে মিথেন অ্যামোনিয়া এই সমস্ত গ্যাসের প্রেজেন্স ছিল। তারা লিথোস্ফিয়ারের কাছাকাছি প্রেজেন্ট থাকতো কেন না গ্রেভিটেশনাল ফোর্সের জন্য, এবং এই জন্য তারা নিজেদের মধ্যে রিয়াক্ট করে বিক্রিয়া করে তারা কি করেছিল দেখো অর্গানিক কম্পাউন্ড ফর্ম করেছিল, ঠিক আছে। এবার ইনঅর্গানিক র মেটেরিয়াল ফর অরিজিন অফ লাইফ, ঠিক আছে, এই সমস্ত ইনঅর্গানিক র মেটেরিয়াল তারাই কিন্তু লাইফ সৃষ্টির জন্য দায়ী। কিভাবে করেছে দেখো না ইনঅর্গানিক মেটেরিয়াল ইন দ্য আর্থ ইন্টারেক্ট টু ফর্ম অর্গানিক মেটেরিয়াল, তোমার হচ্ছে কি রিকোয়ার্ড টু প্রডিউস লাইফ, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো তোমাকে মনে রাখতে হবে, দেখো আমি তাহলে এখানে জিস্ট করে দিচ্ছি। দেখো তাহলে হচ্ছে কি তোমার অক্সিজেন অ্যাবসেন্ট, ঠিক আছে, তারপরে কি দেখলে তোমরা রিডিউসিং এনভায়রনমেন্ট, রিডিউসিং এনভায়রনমেন্ট, আচ্ছা সেই অবস্থায় কি ছিল না মিথেন আর হচ্ছে তোমার অ্যামোনিয়া, এরা আছে কি প্রথমে কি তৈরি করছিল না এরা আছে কি তোমার ইনঅর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স, সেখান থেকে কি হলো না অর্গানিক সাবস্টেন্স তৈরি করলো, ঠিক আছে। তো তারপরে এখান থেকেই অর্গানিক সাবস্টেন্স তৈরি হওয়ার পরে আমরা কি দেখতে পাই না লাইফ সেখান থেকে ফর্ম হবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি এইটা। এবার দেখো এবার বলছে এখানে লাইফ তৈরি হতে গেলে মানে এই যে দেখো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, এই যে অর্গানিক কম্পাউন্ড থেকে সরি ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি হচ্ছে সিনথেসাইজ হচ্ছে, হঠাৎ করে তো হবে না, তার জন্য কি লাগবে এনার্জি সোর্স লাগবে। কোনো কেমিক্যাল রিয়াকশন তো আর নর্মালি হয় না, তো তার জন্য কি লাগে না তার জন্য হচ্ছে কি তোমার এনার্জি সোর্স লাগে। তো এখানে এনার্জি সোর্স হিসাবে কে কে লাগছে দেখো না, দেখো সোলার রেডিয়েশন কাজে প্রথমে হচ্ছে কি তোমার কাজে লেগেছিল, ইলেকট্রিক ডিসচার্জ, ভলকানিক ইরাপশন, হিট কসমিক রে এবং রেডিও অ্যাক্টিভ ডিকে, ঠিক আছে। এতগুলো এনার্জি সোর্স তারা কিন্তু প্রিমিটিভ আর্থে এনার্জি সোর্স হিসেবে কাজ করে, তাই না? এখান থেকেও কোশ্চেন হতে পারে, তোমাকে বলবে যে হুইচ অফ দ্য ফলোইং এনার্জি সোর্স অন প্রিমিটিভ আর্থ তোমার হেল্পস টু ক্রিয়েট দ্য লাইফ। তাহলে তোমাকে হচ্ছে কি তোমার এখানে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে কি কি বললাম, একটা সোলার রেডিয়েশন, ইলেকট্রিক ডিসচার্জ, ভলকানিক ইরাপশন, হিট কসমিক রে
এবং হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ ডিকে। তাহলে এরাই হচ্ছে তোমার প্রিমিটিভ আর্থে এনার্জি সোর্স হিসাবে কাজ করেছিল। ঠিক আছে, এবং আরেকটা জিনিস কি বলে দেখি, ওডেল টাইম, মানে কত সময় লেগেছিল, দেখো প্রচুর সময় লেগেছিল, হ্যাঁ, infinite time. As per the estimate, it took almost 1 billion years from the formation of Earth to appear of life. বুঝতে পারলে, মানে 1 বিলিয়ন ইয়ারের পরে মানে আর্থ সৃষ্টি, মানে পৃথিবী সৃষ্টি হচ্ছে কি 1 বিলিয়ন ইয়ার পর, কিন্তু সেখানে কিন্তু কি হয়েছিল না, লাইফ তৈরি হতে সময় লেগেছিল। তাহলে এই যে 1 বিলিয়ন ইয়ার টাইম লেগেছে, তাতে হচ্ছে কি তোমার হিউজ টাইম পেয়েছে। তার মাঝখানে কি হয়েছে, অনেক কিছু তোমার হচ্ছে কি মানে কন্ডিশন চেঞ্জ হয়েছে। such a long time is needed for the chemical reaction to occur without help of enzyme। ঠিক আছে, দেখো তাহলে এইভাবে কি হয়েছে, দেখো এনজাইম ছাড়াই এই কেমিক্যাল রিয়াকশন গুলো ঘটেছিল, এবং তারা কিন্তু আস্তে আস্তে করে লাইফ ফর্ম করেছিল। এবার দেখো, আমরা দেখবো যে 6 মেজর থিওরিজ আর প্রপোজ টু এক্সপ্লেইন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। মানে আমাদের আজ পর্যন্ত আরো হয়তো চেঞ্জ হতে পারে। তোমরা যখন হচ্ছে কি তোমার বুড়ো হয়ে যাবে, বা আমরা যখন বুড়ো হয়ে যাব, আমাদের যখন হচ্ছে কি তোমার নাতিপুতিরা যখন ক্লাস করবে, তখন তারা দেখা গেল এই থিওরির সংখ্যা হয়তো বেড়ে গেল, যে অরিজিন অফ লাইফ কিভাবে হয়েছিল তার ডিসকভারি আরো বেশি ডেপথে হলে আরো কিছু থিওরি চলে এসছে। তো সেক্ষেত্রে বলা যায় না যে এই 6টা থিওরি সবসময় থাকবে। ঠিক আছে, তো এই বর্তমানে সাপেক্ষে আমরা এই 6টা থিওরি কি কি দেখবো। একটা দেখো স্পেশাল ক্রিয়েশন থিওরি রয়েছে, একটা একটা দেখো স্পন্টেনিয়াস জেনারেশনস, একটা তোমার হচ্ছে কি ক্যাটাস্ট্রোফিজম, একটা আছে কসমোজয়িক থিওরি, একটা তোমার হচ্ছে কি এটার্নিটি অফ লাইফ, এটা হচ্ছে কি মডার্ন থিওরি। ঠিক আছে, এই 6টা থিওরি আজ পর্যন্ত হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছে। ঠিক আছে, প্রথমে দেখবো আমরা, দেখো স্পেশাল ক্রিয়েশন। তোমরা নিশ্চয়ই জানো সবাই, মানে বাচ্চাকালে সবাই গল্প শুনেছো দাদু দিদার কাছে, যে মনে করা হয় যে ভগবানই হচ্ছে সমস্ত সুপ্রিম পাওয়ার রয়েছে তার কাছে, তাই না? তো তিনি হচ্ছে কি আমাদের এই পৃথিবী তৈরি করেছে, তাই না? এবং দেখো খ্রিস্টানদের মতে দেখো, তারা বলেছে যে দেখো গডই হচ্ছে ক্রিয়েট করেছে টোটাল ইউনিভার্স ক্রিয়েটেড বাই দ্য গড। শুধুমাত্র ইউনিভার্স শুধু নয়, প্ল্যানেট, তার মধ্যে এনিমেল, প্ল্যান্ট, কত দিনের সময় লেগেছিল না 6 ন্যাচারাল ডে। ঠিক আছে, তোমার হচ্ছে কি 6 দিন সময়ে টোটাল হচ্ছে কি এই জিনিসগুলো, মানে ইউনিভার্স, প্ল্যানেট, এনিমেল, প্ল্যান্ট, হিউম্যান সমস্ত কিন্তু আসতে মাত্র 6 ন্যাচারাল হচ্ছে কি ডেটে সব জিনিসগুলো ক্রিয়েট হয়ে গেছিল। আচ্ছা, সিমিলার বিলিফ আর অলসো বিন প্রপোজড বাই আদার রিলিজিয়ান এজ ওয়েল এজ। অর্থাৎ শুধুমাত্র যে খ্রিস্টানরা এটাকে তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে এই জিনিসগুলো বিলিভ করে তা নয়, আদার রিলিজিয়ানের ক্ষেত্রেও তোমরা জানো যে এই জিনিসগুলো তারা বিশ্বাস করে যে এইভাবে তোমার হচ্ছে কি স্পেশাল ক্রিয়েশন ঘটেছিল, যেটা তার পিছনে দায়ীকে একটা সুপ্রিম পাওয়ার, সেই সুপ্রিম পাওয়ার হচ্ছে গড, বা তোমার হচ্ছে কি আহ আল্লাহ, যাই হোক না কেন, তার যারা কি করছে এই জিনিসটাকে ক্রিয়েট করেছে। কি বলা, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে কি তোমার স্পেশাল ক্রিয়েশন অফ থিওরি, বা থিওরি অফ দ্য স্পেশাল ক্রিয়েশন টু ফর্ম দ্য লাইফ। আচ্ছা, নেক্সট দেখো থিওরি অফ দ্য স্পন্টেনিয়াস রিজেনারেশন। যদিও এই থিওরিটাকে বাদ করা হয়েছে, তবে আমাদেরকে পড়তে হবে যেহেতু তোমাদের রয়েছে। দেখো তাহলে থিওরি অফ স্পন্টেনিয়াস রিজেনারেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই। দেখো বলছে থিওরি অফ স্পন্টেনিয়াস রিজেনারেশন, যেটাকে আমরা আরেকটা নামে কি জানি না, আরেকটা হচ্ছে তোমার এবাইজেনেসিস এজাম্পশন। দেখো এবাইজেনেসিস এখানে ক্ষেত্রে বলা হচ্ছে যে এজিউমস দ্যাট, কি এজিউমস করা হয় না, নন লিভিং মেটেরিয়াল ইন এ স্পন্টেনিয়াস ম্যানার টু গিভ রাইজ টু লাইফ। অর্থাৎ যারা এই স্পন্টেনিয়াস রিজেনারেশন বা এবাইজেনেসিস, এক্ষেত্রে কি বলা হচ্ছে, নন লিভিং যে সমস্ত মেটেরিয়াল, এরাই হচ্ছে কি তখন দেখো স্পন্টেনিয়াস ম্যানারে পরবর্তীকালে কি তৈরি করছে না, লাইফ তৈরি করছে। বুঝতে পারলে? তো এটা ক্ষেত্রে দেখো কিছু কিছু থিওরি এখানে, মানে এই থিওরিতে সাপেক্ষে সাপোর্ট করছে কি কি জিনিস, যেমন বলা আগে মনে করা হতো, বা কিছু সায়েন্টিস্ট বলেছিল যে হর্স মানে হেয়ার, মানে হর্সের যে টেল থেকে যদি হেয়ারকে নিয়ে আমরা ওয়াটারে হচ্ছে যদি ডুবিয়ে রাখি, তাহলে সেখানে দেখো হর্স হেয়ার ওয়ার্ম তৈরি হয়ে যাচ্ছে, তার নাম কি, গর্ডিয়াস। ঠিক একইভাবে দেখো বলছে আমরা যদি হচ্ছে কোনো রোটেন মিট, মানে পচা মাংস উপর আমরা কি দেখতে পাই না, ফ্লাই লার্ভা দেখতে পাই। ঠিক আছে, বা শুধু তাই নয়, দেখো এই যে ইজিপ্টের ক্ষেত্রে তারা মনে করতো, দেখো তারা কি মনে করতো যে ফ্রগ, স্নেক, ক্রোকোডাইল, এরা সমস্ত হচ্ছে দেখো নীল লিভারে, অর্থাৎ হচ্ছে কি যে তোমার হচ্ছে কি
নীল যে রিভার রয়েছে সেখানে ওয়ার্ম উইথ দ্য সান, অর্থাৎ মাডে মানে কাদায় উপরে হচ্ছে কি সানের সূর্যের আলো পড়লে তাহলে সেখান থেকে হচ্ছে কি ফ্রগ, স্নেক, ক্রোকোডাইল এরা সব তৈরি হয়েছে। ঠিক আছে, এরা মনে করে। আচ্ছা, আরেকজন সায়েন্টিস্ট ইনি হচ্ছে দেখো কি বলে ফেললেন, ভেন হেলমুট। ইনি বলছেন দেখো যে তিনি বলছেন যে হচ্ছে কি তোমার মাইস তৈরি হচ্ছে কোথা থেকে, না তোমার হচ্ছে দেখো ডার্টি শার্ট তার সঙ্গে হচ্ছে কি এক মুঠো হচ্ছে কি হুইট গ্রেন যদি আমরা একসঙ্গে নিয়ে 3 উইক মানে 3 সপ্তাহ ডার্ক কার্ডবোর্ডের মধ্যে রেখে দিই, ঠিক আছে, তাহলে সেখানে কি তৈরি হয়েছে না মাইস তৈরি হয়েছে। তাহলে এগুলো কার সাপেক্ষে যুক্তি বা কোনটাকে সাপোর্ট করছে, না এই যে থিওরি অফ স্পন্টেনিয়াস রিজেনারেশন বা অ্যাবাইজেনেসিস। তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে কি পরবর্তীকালে এই থিওরিগুলোকে বাদ দিয়েছিল কারা, না পরবর্তী যে যে সমস্ত বিজ্ঞানী রয়েছে। দেখো এভিডেন্সেস এগেইনস্ট দ্য থিওরি অফ স্পন্টেনিয়াস রিজেনারেশন। হ্যাঁ, কারা বাদ এই যে এগুলোকে ক্রিটিসাইজ কে করেছিল, যেমন তোমার হচ্ছে কি দেখো স্পেলান জানি, ফ্রান্সিসকো রেড্ডি এবং লুইস পাস্তুর, এই 3জন বিজ্ঞানী তারা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা তুলে ধরলেন যে না, এরকম স্পন্টেনিয়াস রিজেনারেশনের তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি স্পন্টেনিয়াস রিজেনারেশন এই থিওরিটা বাতিল, বা তোমার হচ্ছে এবাইজেনেসিস জিনিসটা বাতিল, কোনোভাবেই নন লিভিং থেকে তোমার হচ্ছে কি স্পন্টেনিয়াস ম্যানারে লাইফ তৈরি হয়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে না। তাহলে শুধু তো মুখের কথা বললে হবে না, সায়েন্স হচ্ছে কোনো এভিডেন্স ছাড়া চলে না। বুঝতে পারলে কি বললাম? তাহলে তোমরা আপাতত হচ্ছে কি স্পন্টেনিয়াস রিজেনারেশন ব্যাপারটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করেছে, যে নন লিভিং থেকে কিভাবে লাইফ তৈরি হচ্ছে, এই মতবাদটাকে বলা হচ্ছে কি স্পন্টেনিয়াস রিজেনারেশন। ওকে, আর এটাকে ক্রিটিসাইজ করেছে কারা, 3জন সায়েন্টিস্ট। একজনের নাম হচ্ছে তোমার স্পেলান জানি, ফ্রান্সিসকো রেড্ডি, লুইস পাস্টু। ঠিক আছে, তারা সায়েন্টিফিক ওয়ার্কের মাধ্যমে ডিজাইন করে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে তারা হচ্ছে কি প্রুভ করলো যে এই স্পন্টেনিয়াস রিজেনারেশন এটা কিন্তু সত্য নয়, এটা কিন্তু কোনোভাবেই ঘটে না। তাহলে শুধু মুখের কথা না ভেবে আমরা তাদের এক্সপেরিমেন্ট গুলো দেখবো। কি বললাম বুঝতে পারলে? তাদের এক্সপেরিমেন্ট গুলো দেখলে তখন আমরা মুখে বিশ্বাস করবো না, ঠিক আছে এই এক্সপেরিমেন্ট সত্যি। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। প্রথমে Yes, দেখো, sir, yes. হ্যাঁ ঠিক আছে, দেখো প্রথমে রেড্ডিজ এক্সপেরিমেন্ট দেখো কি বলছে। দেখো রেড্ডিজ এক্সপেরিমেন্ট বলছে দেখো না 3টে জার নিয়েছে, একটা হচ্ছে ফার্স্ট জার, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। নিয়ে কি করছে দেখো, এই কাঁচের জারের মধ্যে দেখো দেখো বলছে ফার্স্ট জার, সেকেন্ড জার এবং থার্ড জার নেওয়ার পরে হুম 3টে সেপারেট জার নিয়েছে। জার নাম্বার 1 ওয়াজ লেফট ওপেন, এটাকে ওপেন রেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওপেন কন্ডিশনে রয়েছে। যেটা জার 2 রয়েছে কভার্ড উইথ দ্য গোজ, গোজ দিয়ে মানে ওই যে তোমার বান্ধানো একটা গোজ মানে হচ্ছে কি ওই ইয়ে দিয়ে তুলো দিয়ে তৈরি হয়, সেটা দিয়ে হচ্ছে তোমার করেছে। আর যেটা থার্ড জার রয়েছে সেটাকে কি করছে, এটা তোমার হচ্ছে কভার করে দিয়েছে পেপার দিয়ে, এটা গোজ, এটা পেপার দিয়ে কভার করে দিয়েছে। ওকে, এবং তার মধ্যে কি রেখেছে দেখো, না দ্য মিট বা ফিশ ডিকেড ইন অল 3 জার্স। ঠিক আছে, এর মধ্যে মাংস কিংবা মাছ রেখে পচিয়ে দিয়েছে ওখানে। এবারে দেখো এটা করার পরে দেখো কিছুদিন পর দেখলো এই ফার্স্ট জারে, ঠিক আছে, ফ্লাইজ এন্টার এন্ড লেইং এগ। প্রথম হচ্ছে কি জারে ফ্লাই এন্টার করে সেখানে ডিম পেড়ে দিয়েছে। আচ্ছা, জার 2 তে বলছে দেখো হেয়ার ইজ জার 2, ফ্লাইজ কুড নট বি এবল টু এন্টার এন্ড নো লার্ভা ওয়াজ ফাউন্ড ইনসাইড দ্য জার। বুঝতে পারলে? তাহলে এই জার 2 তে হচ্ছে কি ফ্লাই ঢুকতে পারছে না, কারণ গোশ দিয়ে দিয়েছে বলে। কিন্তু এই এই ফ্লাই গুলো না ঢুকে উপরে হচ্ছে কি এখানে ডিম পেড়ে দিয়েছে। হ্যাঁ, এবারে বলছে এই যে but flies laying laid egg on gauze that proved that produce larva, ওই গজের উপর হচ্ছে লার্ভা মানে যে ডিম পেড়ে দিয়েছে সেখান থেকে লার্ভা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আবার দেখো বলছে তোমার যখন হচ্ছে কি আমরা এখানে যেখানে পেপার দিয়ে কভার করে দিয়েছি এখানে কোনো ফ্লাই যেখানে আসেনি এবং কোনোভাবে এখানে ডিমও পারেনি, লার্ভাও তৈরি হয়নি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে কি বলতে পারি, না অর্গানিজমস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং অর্গানিজমস। মানে যদি কোন একটা অর্গানিজম প্রি এক্সিস্ট যদি আগে থেকে কোনো অর্গানিজমস থাকে সেখান থেকেই আবার নতুন করে তৈরি হবে। এমন নয় যে হচ্ছে নন লিভিং থেকে তোমার হচ্ছে কি তোমার লাইফ তৈরি হয়ে যাচ্ছে। কি বলা বুঝতে পারলে? তাহলে এই রেডিস এক্সপেরিমেন্ট কি প্রুভ করলো, যে কোনোভাবেই তোমার হচ্ছে কি মানে স্পন্টেনিয়াস যে রিজেনারেশন যে ব্যাপারটা সেটা কোনোভাবেই ঘটছে না প্রি এক্সিস্টিং হচ্ছে কোনো অর্গানিজমস থেকে। ঠিক আছে, তোমার অর্গানিজম এরাইজ করে।
ঠিক আছে, প্রি এক্সিস্টিং অর্গানিজমস থেকে অর্গানিজম অ্যারাইজ করে, কোনোভাবেই স্পন্টেনিয়াস রিজেনারেশন ঘটছে না। বুঝতে পারলে? রেডিস এক্সপেরিমেন্টটা বুঝতে পারলে সবাই? বোঝা গেল? ইয়েস স্যার, চলো ক্লিয়ার। দেখো হ্যাঁ নেক্সট। স্যার। এবার দেখো, যেটা তোমার হচ্ছে কি স্পেলানজানিস এক্সপেরিমেন্ট, এটাতে কি বলছে দেখো, এটা একটু মানে আলাদা আর কি, কিছুই নয়। এটা ক্ষেত্রে কি হচ্ছে দেখো, একই টাইপের, তিনটে এক্সপেরিমেন্টই একই রকমের। তবে এটা এক্ষেত্রে তিনি কি করলেন দেখো, না তিনি কি করলেন, প্রিপেয়ার এনিমেল ওর হচ্ছে তোমার ভেজিটেবল ব্রথ। এনিমেল বা ভেজিটেবল ব্রথ কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই, যে এনিমেল মানে যে মাসল বা তোমার হচ্ছে কি মাংস বা ভেজিটেবলের ক্ষেত্রে ওগুলোকে নিয়ে ওগুলোকে হচ্ছে কি তোমার গুঁড়ো তৈরি করে যে অংশ তৈরি করা হয়, সেটাকে আমরা ব্রথ বলি। দিয়ে এটাকে তৈরি করার পরে ওটাকে বলছে বয়েলড দেন ফর সেভারাল আওয়ার্স অ্যান্ড দেন আইদার রিমেইন ওপেন অর সিল্ড তোমার ইমিডিয়েটলি। কি করছে দেখো, এই যে ব্রথটাকে হিট করলো, কুল করার পরে ফ্লাক্স ওপেন কন্ডিশনে রেখে ওয়েট করছে। আর একটা হচ্ছে তোমার ব্রথটাকে হিট করেছে, ফ্লাক্সটাকে সিল করে দিয়ে ওয়েট করছে। ঠিক আছে, তো যেটা হচ্ছে তোমার এই ওপেন কন্ডিশনে রেখেছিল, ঠিক আছে, সেখানে কি হচ্ছে না দেখো, অর্গানিজমস তৈরি হচ্ছে, মাইক্রো অর্গানিজমস। আর যেটা হচ্ছে কি সিল করে দিয়েছে, এখানে কোনোভাবেই গ্রোথ হচ্ছে না। কিন্তু যখন তাকে আবার ওপেন করে দিচ্ছে, কিন্তু সেখানে আবার গ্রোথ হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? খুবই সিম্পল এক্সপেরিমেন্ট, বুঝতে পারছো তোমরা আশা করি। তাহলে গ্রোথটাকে নেওয়ার পরে প্রথমে ক্ষেত্রে কি করলো, তাকে সেভারাল টাইমস হচ্ছে তাকে প্রচুর গরম গরম করলো, হিট করলো, তারপর কুল করার পরে ফ্লাক্সটাকে ওপেন রেখে ওয়েট করছে। দেখলো এখানে মাইক্রো অর্গানিজম গ্রো হচ্ছে। আর যেটা ফ্লাক্সটাকে এরকম হচ্ছে কি তোমার গরম করার পরে ফ্লাক্সটাকে ক্যাপ লাগিয়ে দিয়েছে, ঢাকনা লাগিয়ে দিয়েছে, যাতে করে বাইরে থেকে কেউ না ঢুকতে পারে। দিয়ে ওয়েট করার পরে এখানে কোনো গ্রোথ হচ্ছে না, কিন্তু ওপেন কন্ডিশনে রাখার পরে কিছুদিন রাখার পরে সেখানে কিন্তু গ্রোথ চলে আসে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে কি কোনোভাবেই স্পন্টেনিয়াসলি যদি হতো, তাহলে এখানে কিন্তু তোমার এই ব্লক করার সময় এখানে অর্গানিজমস চলে আসে। তাহলে যেহেতু আসছে না, তাহলে আমরা বলতে পারবো না যে হচ্ছে কি তোমার স্পন্টেনিয়াসলি হচ্ছে কি হচ্ছে রিজেনারেশন ঘটছে। কি বললাম বুঝতে পারলে? এই এক্সপেরিমেন্টটাও তোমরা বুঝতে পারলে? স্যার, ক্লিয়ার। চলো নেক্সট দেখো। এবার লুইস পাস্তুর এক্সপেরিমেন্ট। লুইস পাস্তুর নাম তোমরা সবাই শুনেছো, তাই না? লুইস পাস্তুর এক্সপেরিমেন্টে কি হলো দেখো, না দেখো তিনি যে ফ্লাক্সটা নিয়েছিলেন সেটা হচ্ছে এস আকৃতির, দেখতে পাচ্ছ এই যে ফ্লাক্সটা কেমন এস আকৃতির হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তিনি কি করলেন দেখো, হি টুক এই যে তোমার ইনফিউশন ইন দ্য ফ্লাক্স এন্ড বয়েলড ফর সেভারাল মিনিটস আফটার দ্য কুলিং দ্য স্ট্রিম condensed into the lower part of the tube and acts as the barrier to stop the entry of the microorganisms. ঠিক আছে, অর্থাৎ যখন স্ট্রিম গুলো বেরিয়ে যাচ্ছে, এখানে একটা বেরিয়ার কাজ করছে যাতে কোনো মাইক্রোঅর্গানিজম না ঢুকতে পারে। ঠিক আছে, এবার দেখো যেখানে এই বয়েল করছে একটা এই এক্স আকৃতির একটা টিউবের মধ্যে দিয়ে হচ্ছে কি তোমার এইরকম এক্স আকৃতির একটা যদি লাগিয়ে দেয় উপরে ঢাকনা হিসাবে, তাহলে এখানে কোনো কে ঢুকতে পারছে না, কোনো মাইক্রোঅর্গানিজম এন্ট্রি করতে পারছে না। তো এই কারণে দেখো এখানে কি হচ্ছে না, কোনো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না মাইক্রোবসে। কিন্তু আর একটা নিয়ে কি করলো দেখো, এখানে এই যে তোমার বয়েল করার পরে কি করছে, এটাকে ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দেওয়ার কারণে কি হচ্ছে, ডাইরেক্টলি হচ্ছে অর্গানিজমস গুলো হচ্ছে কি ঢুকে যাচ্ছে, এই জন্য মাইক্রোবেল গ্রোথটাকে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাও কি ছিল না, তোমার হচ্ছে কি যেহেতু এই উপরের এক্সপেরিমেন্টে কোনো মাইক্রো অর্গানিজম বাইরে থেকে ঢুকতে পারছে না, এই জন্য এখানে হচ্ছে কি তোমার গ্রোথ হচ্ছে না। কিন্তু এখানে যখন ব্রেক করে দেওয়ার জন্য এখানে ইজিলি মাইক্রোবস ঢুকে যাচ্ছে এবং এগুলোকে হচ্ছে কি তোমার মিডিয়া হিসাবে ইউটিলাইজ করে সেখানে গ্রোথ তৈরি করে দিচ্ছে। সব একই জিনিস, তিনটে দেখো এক্সপেরিমেন্ট একই জিনিস। এরা সবাই ক্রিটিসাইজ করেছিল কাকে, না তোমার যেটা আমরা বললাম যে স্পন্টেনিয়াস যে রিজেনারেশন এই জিনিসটাকে তারা ক্রিটিসাইজ করে। এই তোমার হচ্ছে কি তোমার সেই সময় এটা অনেক আগেকার এক্সপেরিমেন্ট, যদিও খুব মানে এক্সপেরিমেন্ট গুলো খুব সোজা ছিল। ঠিক আছে, তবে আগেকার দিনে এই কাজগুলো করা মানে বুঝতে পারছো যে তারা খুবই ট্যালেন্টেড ছিল, যে তারা প্রমাণ করলো যে কোনোভাবেই স্বতঃস্ফূর্তভাবে কোনো তোমার হচ্ছে কি নন তোমার নন লিভিং থেকে লিভিং অর্গানিজমস তৈরি হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা অর্গানিজমস কিভাবে তৈরি হতে বলতে পারি, যে প্রি এক্সিস্টিং কোনো অর্গানিজমস থেকেই সেখান থেকেই অর্গানিজমস হচ্ছে কি তোমার তৈরি হবে। আচ্ছা, এবার দেখো ছটা আমরা থিওরি পড়েছিলাম, তার মধ্যে আমরা কোনটা পড়লাম, দুটো পড়লাম, তাই না? একটা হলো স্পেশাল ক্রিয়েশন, একটা হচ্ছে স্পন্টেনিয়াস রিজেনারেশন, যদিও এটাকে বাদ করা হয়েছে।
এবার আমরা পড়বো কি ক্যাটাস্ট্রোফিজম। ঠিক আছে, ক্যাটাস্ট্রোফিজম কি বলছে দেখো, না এখানে বলছে যে দিস ইজ দ্য এক্সটেনশন অফ দ্য থিওরি অফ দ্য স্পেশাল ক্রিয়েশন। মানে স্পেশাল ক্রিয়েশনে আমরা কি দেখেছিলাম, যে গড তিনি হচ্ছে কি স্পেশাল ক্রিয়েশন করেছিলেন, তাই তো। তো এই স্পেশাল ক্রিয়েশন থিওরিটাকে এক্সটেনশন করে এই ক্যাটাস্ট্রোফিজম থিওরিটাকে ইন্ট্রোডিউস করা হলো। এখানে কি বলা হয়েছে, না দিস থিওরি assumes that life is originated by the creation and it is formed by catastrophes due to the geographical disturbance। ঠিক আছে, অর্থাৎ যখন মানে ওই সময় হচ্ছে কি প্রচুর জিওগ্রাফিক্যাল ডিস্টারবেন্স ছিল, সেক্ষেত্রে বলছে ক্যাটাস্ট্রফস বলে তোমার হচ্ছে কি এই যে ইচ ক্যাটাস্ট্রফস ডেস্ট্রয় দ্য লাইফ কমপ্লিটলি, হোয়ার ইজ ইচ তোমার ক্রিয়েশন ফর্মস লাইফ ডিফারেন্ট ফর্ম অফ দ্য প্রিভিয়াস ওয়ান। তো সেই সময় বলছে যে জিওগ্রাফিক্যাল ডিস্টারবেন্সে থাকার কারণে, ঠিক আছে, সেখানে কি এসছে না ক্যাটাস্ট্রফ এসছে, দিয়ে আগে যারা ছিল সবকে কমপ্লিটলি হচ্ছে ডেস্ট্রয় করে দিয়ে দিয়ে প্রত্যেকে আবার নতুন করে দেখো ক্রিয়েশন তৈরি করে, হ্যাঁ প্রত্যেকটা আবার নতুন করে জীবন দান করে দিয়ে সেখানে আবার হচ্ছে কি তোমার লাইফটাকে তৈরি করেছে। এই জন্য বলছে ইচ অ্যারাউন্ড অফ দ্য ক্যাটাস্ট্রফ বা ক্রিয়েশন ইজ রেসপন্সিবল ফর দ্য এই যে ইনভলভমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজমস অন আর্থ। ঠিক আছে, যেখানে যেখানে হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাস্ট্রফস তৈরি হয়েছে, ক্রিয়েশন হয়েছে, সেখানে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজমস এসছে। মানে এই জন্য ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজমস আমরা দেখতে পাই। আমরা তো আর সেম শুধু একটা স্পিসিস দেখতে পাই না, যে শুধুমাত্র ধরো হিউম্যান রয়েছে তা নয়, আমাদের এনিমেলের মধ্যে অনেক ভাগ রয়েছে, প্ল্যান্টের মধ্যে অনেক ভাগ রয়েছে। তো এখানে বলছে এই এই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাস্ট্রফের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েশন হয়েছে, দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজমস তৈরি হয়েছে। হুম দা এই যে বলছে দা criticism of the current theory is the same as previous one. No scientific experiment. এখানে কোনো সাইন্টিফিক এক্সপেরিমেন্ট ছিল না, জাস্ট এগুলো হচ্ছে কি মুখের ভাষা ছিল, মানে জাস্ট লোকে মুখে এটাকে বিশ্বাস করতো যে এইভাবে নন মানে এইভাবে হচ্ছে তোমার তৈরি হয়েছে। বুঝতে পেরেছো তো, কোনো এটা জাস্ট হচ্ছে ইমাজিনারি কনসেপ্ট, এর কোনো সাইন্টিফিক কোনো বেসিস ছিল না, এটা কোনো হচ্ছে কি কোনো এক্সপেরিমেন্ট ছিল না, এই জন্য এটাকেও বাদ করা হয়েছে। বুঝতে পারলে, এটাকে বলা হচ্ছে ক্যাটাস্ট্রোফিজম। আচ্ছা, পরে যেটা রয়েছে দেখো থিওরি অফ দ্য কসমোলজি। ঠিক আছে, এটা কি বলছে দেখো, কসমোলজিক থিওরিতে কি বলা হয়েছে, না এটাও দেখো এটাও বাদ হয়ে গেছিল, কারণ হচ্ছে নো সাইন্টিফিক এক্সপেরিমেন্ট ওয়াজ গিভেন টু সাপোর্ট দ্য থিওরি। ঠিক আছে, এটাও কোনো সাইন্টিফিক কোনো ছিল না। তবে কি বলছে দেখো, দেখো এখানে বলছে দিস থিওরি ওয়াজ পুট ফরওয়ার্ড বাই এই যে রিস্টার এবং স্ট্রংলি সাপোর্টেড বাই দ্য আরেনিয়াস। ঠিক আছে, এই দুজন সায়েন্টিস্টের নাম মনে রাখবে। প্রথমে হচ্ছে কি তোমার রিস্টার হচ্ছে তিনি, হ্যাঁ বলো। বলছি স্যার ক্যাটাস্ট্রফটা কি? এটা হচ্ছে কি তোমার ওয়ান মানে এক ধরনের হচ্ছে কি সুপ্রিম পাওয়ার আর কি। এটা হচ্ছে কি তোমার কোনো একটা মানে যেমন হচ্ছে কি গড আমরা ধরেছিলাম যে সুপ্রিম ক্যারেক্টার হিসাবে এসেছিল, এখানে হচ্ছে কি ক্যাটাস্ট্রফি আছে তোমার একটা নতুন কোনো ইয়ে এসছে আর কি, বাইরে থেকে কোনো এসে সে এই জিওগ্রাফিক্যাল ডিস্টারবেন্সের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি যারা মানে আগে থেকে ছিল যে সমস্ত হচ্ছে কি লিভিং অর্গানিজমস তাদেরকে সব মেরে নতুন নতুন করে হচ্ছে কি তাদেরকে সেখানে এই তৈরি করছে, মানে লাইফ তৈরি করছে আর কি। ওটা সুপার মানে পাওয়ারের মতোই কিছু একটা হ্যাঁ এরকম সুপ্রিম পাওয়ারের মতন একটা, হ্যাঁ ঠিক আছে, সে এসে কি করছে না ডেস্ট্রয় করে আবার নতুন করে বিল্ড আপ করছে আর কি। ঠিক আছে, নতুন হচ্ছে অর্গানিজমস তৈরি করে নিচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, তাহলে এই থিওরি যেটা কসমোজয়িক থিওরি, এটা প্রথমে হচ্ছে কি মাথায় কে আনলো, এই যে রিস্টার, এবং তাকে সাপোর্ট কে করেছিল, এই যে তোমার হচ্ছে কি এরেনিয়াস। এরা কি করছে না তাকে স্ট্রংলি সাপোর্ট করেছে। দিস থিওরি এজিউম দ্যাট, এটাতে কি এজাম্পশন করা হয়েছে দেখো, লাইফ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ রেজিস্ট্যান্স স্পোর্স। ঠিক আছে, এন্ড অ্যাপিয়ার অন আর্থ ফ্রম আদার প্ল্যানেট। এটাতে বলছে কি দেখো, যে বাইরে থেকে এসছে আর কি, বা এলিয়েন যেমন আমরা বিশ্বাস করি এখনো। তো এই কসমোজয়িক থিওরিতে মনে করা হয় যে হচ্ছে কি কোনো আদার্স কোনো প্ল্যানেট থেকে, ঠিক আছে, কোনো হচ্ছে কি স্পোর এসছে, কোনো কোনো একটা স্পোর এসে আমাদের এই আর্থে এসে পড়েছে, যে পড়ে হচ্ছে সেখানে লাইফ তৈরি করেছে। কি বললাম বুঝতে পারলে, মানে বাইরে থেকে এসছে আর কি, মানে এলিয়েন মানে অন্য কোনো হচ্ছে কি তোমার প্ল্যানেট রয়েছে, সেখান থেকে একটা স্পোর এসে আমাদের এখানে পড়েছে, দিয়ে সেখানে আমাদের হচ্ছে কি তোমার লাইফ তৈরি করেছে। দিস থিওরি ওয়াজ অলসো নন এজ থিওরি অফ এই যে পেনস্পার্মিয়া ওর স্পোর থিওরি। বুঝতে পারলে, এই যে তোমার কসমোলজিক থিওরি আরেকটা নাম কি বলা হলো, আরো দুটো নাম রয়েছে, কি কি বললাম বলো,
থিওরি অফ, আরে বলবে তো তোমরা? থিওরি অফ প্যান্সপার্মিয়া। হ্যাঁ, পেন্সপার্মিয়া cosmogony, বা হচ্ছে কি তোমার হচ্ছে কি স্পোর থিওরি। এটাতে কি বললাম তাহলে বলো তোমরা, এটা কি বলছে কসমোলজিক থিওরিতে কি বলছে? যে বাইরে স্যার থেকে, মানে আদার প্ল্যানেট মানে থেকে, অন্য কোনো করেছে আমাদের পৃথিবীতে ইনভেট করেছে। এসে পড়েছে, যে সেখান থেকে হচ্ছে কি লাইট অরিজিনেট হয়েছে। হুম। তো এই যে বলছে দা থিওরি ইনিশিয়ালি got the support from the fact that fossils of organisms were found in the এই যে meteorites in 1961, but no mechanisms is known about the transfer of spore from other planet. মানে কোনো মেকানিজম সেই সময় ছিল না যে আদার প্ল্যানেট থেকে এসে এরকম হয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে এটাও কিন্তু এটা ইমাজিনারি পাওয়ার, এটা জাস্ট হচ্ছে কি তোমার থিংনেস, মানে আমরা জাস্ট ভেবেছিলাম। হ্যাঁ, মানে মানুষরা যারা ভেবেছিল যে এরকম হতে পারে। তো এর কোনো সাইন্টিফিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কোনো সাপোর্ট ছিল না। এই জন্য এটাও কিন্তু কিন্তু মানে সেই সময় অনেকটাই পপুলার হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন সাইন্টিফিক বিভিন্ন রকম কাজকর্ম হয়, এটাকে হচ্ছে কি তোমার বাতিল করা হয়েছে, যে এরকম কোনোভাবেই সম্ভব নয়। তো এটাও বাতিল হয়েছে। আচ্ছা, আর একটা দেখো, থিওরি অফ তোমার ইটারনিটি অফ লাইফ। ঠিক আছে, এটাও একটা থিওরি। এটাতে কি বলছে দেখো, না দিস থিওরি এজিউমস দ্যাট লাইফ এট নো বিগিনিং অর এন্ড। মানে বলছে লাইফের কোনো শুরুও নেই, শেষও নেই। তাহলে কি হয়েছে দেখো, ইট বিলিভস দ্যাট লাইফ হ্যাজ ever been in existence and it is will continue to so far ever. তো অর্থাৎ বলছে যে লাইফ এরকম করে কন্টিনিউ চলছে। ঠিক আছে, কোনোভাবেই এর শুরুও নেই, শেষও নেই। ঠিক আছে, ইট ফার্দার বিলিভ দ্যাট দেয়ার ইজ নো কোশ্চেন অফ অরিজিন অফ লাইফ। তো এই জন্য বলছে যেহেতু শেষ নেই আর শুরু নেই, তাহলে আমরা কেন কোশ্চেন করতে যাব লাইফ কখন সৃষ্টি হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো দিস থিওরি অলসো নন এজ দ্য স্টেডি স্টেট থিওরি। এটাকে আমরা আরেকটা নামে কি বলি, এটাকে বলা হয় স্টেডি স্টেট থিওরি। তাহলে এই থিওরিতে কি বলছে, না এই থিওরি অনুযায়ী যে লাইফের শুরু আর শেষ বলে কিছু নেই। ঠিক আছে, তো এই জন্য কোনোভাবেই কোশ্চেন করা যাবে না যে লাইফ কখন সৃষ্টি হয়েছে, কারণ এর শুরু আর শেষ নেই। ঠিক আছে, দ্য মেন অবজেকশন এগেনস্ট দ্য প্রপোজ থিওরি দ্যাট ইট কুড নট বি এবল টু এক্সপ্লেইন। ঠিক আছে, একটাই হচ্ছে কি তার অবজেকশন, কি না কেউ এক্সপ্লেন করতে পারেনি। আচ্ছা, এভিডেন্স সাপোর্ট দ্যাট ইনিশিয়ালি আর্থ ফর্মস এন্ড দেন লাইফ এপিয়ার অন ইট। হ্যাঁ, তো প্রথম এটা বলা হয় কি যে প্রথম আর্থ আসার পরেই লাইফ এখানে সৃষ্টি হয়ে গেছিল, তো মানে এসেছিল, এবং তারপরে হচ্ছে কি তার কোনো হচ্ছে কি তোমার এন্ডও নেই আর বিগিনিংও নেই। তো এই জন্য বলছে এই থিওরিটাও বাদ হয়ে গেছিল। ঠিক আছে, এবং লাস্ট যে থিওরি, মডার্ন থিওরি, এটা আমরা সবাই বিলিভ করি আজ পর্যন্ত, কারণ এটাই হচ্ছে তোমার, বুঝতেই পারছো, এই থিওরিটাই মেনে সবাই চলে, কারণ আমরা এটাই হচ্ছে কি লাস্ট যে লাইফ সম্বন্ধে হচ্ছে কি তোমার প্রমাণ দিয়েছে, যেটা হচ্ছে কি আমরা কি বলি কেমিক্যাল থিওরি, বা হচ্ছে কি তোমার থিওরি অফ প্রাইমারি অ্যাবায়োজেনেসিস। ঠিক আছে, তাহলে মডার্ন থিওরির অন্য নাম কি বললাম, কেমিক্যাল থিওরি বা থিওরি অফ প্রাইমারি অ্যাবায়োজেনেসিস। এটা কে প্রথম হচ্ছে কি তোমার বলেছে, দেখো দুজন সায়েন্টিস্ট রয়েছে এই আইডিয়া প্রথম হচ্ছে কি মাথায় নিয়েছিল কেমিক্যাল থিওরি। একজন নাম হচ্ছে অপারিন এবং জেবিএস হেলডেন। ঠিক আছে, সবাই নাম শুনেছো, তাই তো? সবাই নাম নাম শুনেছে। ঠিক আছে, তো এদের যে এজাম্পশন, প্রথমে এদের কিন্তু ভাবনা চিন্তা থেকেই ভেবেছিল, তারপরে এরা ল্যাবরেটরিতে করে দেখিয়েছিল। ঠিক আছে, মানে তোমার হচ্ছে এটা ভাবনা চিন্তার উপরে ভিত্তি করেই হয়েছিল, এরা ল্যাবরেটরিতে কাজ করেনি। এরা বলেছে দেখো, এদের এজাম্পশন কি ছিল দেখো, এরা বলছে স্পন্টেনিয়াস রিজেনারেশন অফ লাইফ আন্ডার দ্য প্রেজেন্ট এনভায়রনমেন্ট ইজ নট পসিবল। অর্থাৎ স্পন্টেনিয়াসন কোনোভাবেই সম্ভব নয়। তারপরে বলেছিল এরা যে আর্থ অ্যাটমসফিয়ার 1 বিলিয়ন ইয়ারের পরে, তোমরা জানো যে লাইফ এসেছিল প্রথমে, তারপর প্রিমিটিভ আর্থ অ্যাটমসফিয়ার ওয়াজ রিডিউসিং ইন নেচার, এই সমস্ত তারা সাইন্টিফিক কথাবার্তাগুলো বলেছিল। এবং আন্ডার দিস কন্ডিশন দ্য কেমিক্যাল মলিকুলস যেগুলো রয়েছে, তারা নিজেদের মধ্যে রিয়াক্ট করে তারা কমপ্লেক্স মলিকুল তৈরি করেছিল, এবং সেখানে সোলার এনার্জি, ইউভি রেডিয়েশন, এরাই হচ্ছে কি ওই কেমিক্যাল রিয়াকশনের জন্য এনার্জি প্রোভাইড করে। কি বলা বুঝতে পারলে? এই যে কেমিক্যাল থিওরি অফ বা তোমার হচ্ছে কি মডার্ন থিওরি বা থিওরি অফ প্রাইমারি অ্যাবায়োজেনেসিস, এরা বলেছে যে যে এই কেমিক্যাল রিয়াকশন ঘটেছিল বা রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল, তার জন্য দায়ীকে না প্রিমিটিভ এনভায়রনমেন্ট, এবং সেই এনভায়রনমেন্টে তোমরা সোলার এনার্জি, ইভি রেডিয়েশন, এরাই হচ্ছে এনার্জি সোর্স হিসাবে সোর্স দিয়েছিল। সেই সঙ্গে হচ্ছে কি তোমার এই সমস্ত ইনঅর্গানিক মলিকুলস গুলো
বিক্রিয়া করে তারা কমপ্লেক্স মলিকুল তৈরি করেছিল। কি বললাম বুঝতে পারলে? দিয়ে তারা কেন না, যেহেতু সেই সময় রিডিউসিং কন্ডিশন ছিল, অক্সিজেন অ্যাবসেন্ট ছিল। ওকে, এই দেখো এবার হচ্ছে কি পরবর্তীকালে আমরা দেখতে পাই কি, দেখো এবারে পরবর্তীকালে তোমরা নিশ্চয়ই দেখেছো এটার ক্ষেত্রে মিলার আর উডের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এই মিলার এক্সপেরিমেন্ট পরবর্তীকালে এটাকে সাইন্টিফিক্যালি এক্সপেরিমেন্টেশনের আকার ধারণ করে। ঠিক আছে, মিলার এবং উডে যে এক্সপেরিমেন্ট করেছিল, তারা প্রিমিটিভ এনভায়রনমেন্টের যেমন কন্ডিশন ছিল, সেই রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন ল্যাবরেটরিতে ক্রিয়েট করেছিল। ক্রিয়েট করার পরে তারা একটা ফ্লাক্সের মধ্যে কি কি নিয়েছিল তোমরা সবাই জানো, যে মিথেন নিয়েছিল, অ্যামোনিয়া নিয়েছিল, হাইড্রোজেন নিয়েছিল। রেশিও কি ছিল না 2:1 অনুপাত, তাই না? মানে মিথেন হচ্ছে কি 2, অ্যামোনিয়া 2 এবং হাইড্রোজেন 1। এবং টেম্পারেচার কত রেখেছিল, 8000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং ভেপার মানে ওয়াটার ভেপার সেখানে ছিল। ঠিক আছে, ওই যে সেট আপটা একটু দেখিয়ে দিই। এই যে সেট আপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মিলার উডের এক্সপেরিমেন্টের সেট আপ। এবং এখানে তারা কি করেছিল দেখো, এবং দেখো 7500 ভোল্ট, ঠিক আছে মনে রাখবে কিন্তু, 7500 ভোল্ট তৈরি করেছিল এবং কন্টিনিউয়াসলি প্রায় 18 দিন ধরে কন্টিনিউয়াসলি তারা এইরকম অবস্থায় রেখেছিল। হ্যাঁ, তাহলে এইরকম অবস্থায় রাখার পরে তারা কি দেখলো না, সেখানে এখানে তোমরা জানো যে রিয়াকশন হওয়ার পরে এই জায়গায় রিয়াকশন চেম্বার, তারপরে এখানে একটা তোমার স্যাম্পল যখন নামছে, এখানে তোমার ওয়াটার দিয়ে তাকে ঠান্ডা করে এখানে হচ্ছে কি স্টোর করা হয়েছিল। স্টোর করে দেখা গেল এই মিক্সার ইন্ডিকেট মানে এখানে কি পাওয়া গেল না, দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড সাজেস গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, নাইট্রোজেন বেস যেমন এডেনিন, আর সিম্পল সুগার যেমন রাইবোজ, এই সমস্ত জিনিস পাওয়া গেল। এবং তার পাশাপাশি আরো পাওয়া গেছিল কি, হাইড্রোজেন সায়ানাইড, ফর্মালডিহাইড এবং আদার কিছু অ্যাক্টিভ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড সাজেস এসিটাইল এসিটিল তোমার হচ্ছে কি এসিটাইলিন এবং হচ্ছে কি তোমার সায়ানো এসিটাইলিন। তাহলে এই সমস্ত কম্পাউন্ড গুলো তারা তৈরি করতে পেরেছিল ল্যাবরেটরির মধ্যে। বুঝতে পারলে? মানে তারা তৈরি করতে পেরেছিল কোথায়, ল্যাবরেটরির মধ্যে। কে কারা তৈরি করেছিল বলো না, মিলার এবং উরে, যেটা কেমিক্যাল থিওরিকে তোমার হচ্ছে সাপোর্ট করে। ঠিক আছে, মানে কেমিক্যাল থিওরিটাকে প্রমাণ করার জন্য তারা কিন্তু এই কাজকর্মগুলো করেছিল। তাহলে এখানে তারা দেখো যে রিয়াকশন গুলো হয়েছিল, যেমন দেখো প্রথমে তোমার হচ্ছে কি এই যে তোমার এই রিয়াকশনটা হয়েছিল, তারপরে এখানে দেখো গ্লাইসিন তৈরি হয়ে, গ্লাইসিন মানে হচ্ছে তোমরা জানো অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করা মানে হচ্ছে কি তোমার কি হলো না, এখানে তোমরা বুঝতেই পারছো যে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এলে কি হবে, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হবে। তারপর হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ তোমার রাইবোজ সুগার চলে এসেছে। তারপরে তোমার হচ্ছে কি এখানে তোমার হচ্ছে কি রাইবোজ সুগারের সঙ্গে সঙ্গে নাইট্রোজেন বেস গুলো চলে এসে এডিনিন গুয়ানিন। তাহলে আস্তে আস্তে করে তোমার হচ্ছে এমআরএনএ বা আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ থেকে আস্তে আস্তে করে প্রোটোবায়ন্ট, প্রোটোবায়ন্ট থেকে তোমার কি হবে না, প্রথম হচ্ছে কি তোমার ফার্স্ট যে লাইভ সেল ফর্ম করতে সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তো ওতে এই যে স্টেপ বাই স্টেপ কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তোমার আস্তে আস্তে করে লাইফ তৈরি হচ্ছে, এটাই কিন্তু তোমার হচ্ছে কি বলছে না, কেমিক্যাল থিওরি, বা এটাকে আমরা কি বলছি না, মডার্ন থিওরি। কি বলা বুঝতে পারলে? এটাই হচ্ছে তোমার সর্বসাপেক্ষে এরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা করে কেমিক্যাল থিওরিটাকে ইন্ট্রোডিউস করেছিল এবং সেটাকে প্রমাণ করতে সক্ষম হয়েছিল। ওকে, তো আপাতত আজকে তোমরা এতটাই দেখো। ঠিক আছে, কারণ টাইম তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, প্রায় 2 মিনিট পেরিয়ে গেছে। তো বাকি জিনিসগুলো আমরা এরকম আস্তে আস্তে করে এইভাবেই আমরা পড়বো। ঠিক আছে, তো বলো তোমরা বুঝতে পারলে কিনা, বলো আজকে ক্লাস তোমাদের বুঝতে পারলে কিনা বলো। ভাল বুঝতে লাগলো। পেরেছো? বুঝতে পারলে? দেখো এইভাবে কিন্তু তোমার হচ্ছে লাইফ তৈরি হয়েছিল, এরকম স্টেপ বাই স্টেপ পড়াতে হবে। ঠিক আছে, আরো অনেক এভিডেন্স রয়েছে, পড়াবো আস্তে আস্তে করে। আমরা আপাতত হচ্ছে কি মিলার রুটের পর্যন্ত পৌঁছালাম, কিভাবে তোমাদের অ্যামাইনো অ্যাসিড তোমার হচ্ছে কি নাইট্রোজেন বেস, কিভাবে তোমার হচ্ছে কি সিম্পল সুগার তৈরি হয়েছে, এদের পর্যন্ত আমরা পৌঁছালাম। এবারে আরো অনেক থিওরি রয়েছে, যেগুলো হচ্ছে কি তোমার অরিজিন অফ লাইফ সম্বন্ধে হচ্ছে কি তোমার অনেক তথ্য তোমাদেরকে আরো জানতে পারবে আর কি, বা যেগুলো রয়েছে আর কি। বুঝতে পারলে? যাই হোক, তাহলে এতটা থাক। আর বাকি জিনিসটা হচ্ছে কি আমরা পরের ক্লাসগুলোতে হবে। ঠিক আছে, যেমন তোমাদের রুটিন রয়েছে সেরকম ভাবেই চলবে। ঠিক আছে, আচ্ছা স্যার, মক টেস্টটা কি ইংলিশে হবে মক এমনি? টেস্ট ইংলিশে হবে, হ্যাঁ মক টেস্ট ইংলিশে দেওয়া হবে, আচ্ছা স্যার, এটা কি গুগল ফর্মের সাবমিশন? গুগল ফর্মে সাবমিশন। হ্যাঁ, আচ্ছা, যে কোনো সময় 10টা থেকে
হ্যাঁ সেই যে কোনো রোববার সময় তুমি করতে পারবে। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। স্যার কটা কোশ্চেন মক টেস্টে? মক টেস্টটা ডিপেন্ড করছে আর কি, যতটা পড়ানো হচ্ছে তার মধ্যে থেকেই থাকবে, 20টা 25টা 30টা হতে পারে, যেমন যেমন হবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, তোমরা লেফট করে যাও। ঠিক আছে।